বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 18 মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের তামাদি আইনের ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা তামাদি আইনের 28 ধারা থেকে আলোচনা করব। অনুগ্রহপূর্বক সবাই চুপ থাকেন, আর কথা থাকলে বাইরে গিয়ে বলেন। তামাদি আইনের 28 ধারায় আলোচনা করতে বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজেশন। এখন বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজেশন বিষয়টা কি? যখন কোনো ব্যক্তিকে, তিনি কোনো সম্পত্তির মালিক এবং দখলে আছেন, এই মুহূর্তে যদি কেউ তাকে বেদখল করে, বেদখল করার পরে আমরা জানি সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ 12 বছর। এই 12 বছরের মধ্যে তিনি যদি ওই কোনো মামলা দায়ের না করেন, তাহলে 12 বছর পর ওনার ওই জমিতে সত্ত্ব বিনষ্ট হয়ে যাবে এবং যিনি ওই জমিতে ছিলেন তিনি হবেন ওই জমির নতুন মালিক। এখন যদি অনেকে বলবেন, স্যার ওই জমির মালিক হবে, তার তো দলিল নাই, তাহলে সে প্রমাণ করবে কিভাবে? প্রমাণ করবে ওই যে সে একটানা 12 বছর দখলে ছিল, সাক্ষ্য দিয়ে প্রমাণ করবে। এবং অতঃপর এই সময় কেউ তার বিরুদ্ধে মামলা করেনি, এটাই যদি সে দেখাতে পারে, তাহলে ওই দখলি সত্ত্বের মালিক হবে কে? তিনি। এটাই হলো জবরদখল তামাদি আইনের কত ধারা? 28 ধারা। এবং এখানে একটা কথা মনে রাখবেন, যদি আমি কারো কাছ থেকে অনুমতি নিয়ে থাকি, অনুমতি নিয়ে 12 বছর কোন 100 বছর থাকলেও হবে না, বুঝছেন? তো আমরা 28 ধারাটা একটু পড়ি। আমি আপনাদের যে পেজ দিছিলাম পড়ি, যদি ওই পেজ কেউ না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে দিচ্ছি না, বিরতিতে যাওয়ার সময় বললেন যে স্যার আমি এই পেজ পাই নাই, তখন দিয়ে দিব। দেখেন, আচ্ছা তাহলে একটু আশপাশ থেকে দেখেন, আমি একটু পরে দিচ্ছি। দেখেন 28 ধারা দেখেন, যদি কেহ তার খাস জমি হইতে বেদখল হয়। খাস শব্দটা বলতেন, যদি কেহ তার খাস জমি হইতে বেদখল, এই জায়গায় খাস বলতে বোঝাচ্ছে নিজ। আমরা সাধারণত খাস বলতে বোঝাই যে জমির মালিক কেউ না, এখানে খাস বলতে বোঝাচ্ছে কি? নিজ। যদি কেহ তার খাস জমি হইতে বেদখল হয়, তবে ওই জমিতে খাস দখল পাওয়ার জন্য মামলা করিবার যে সময়সীমা আছে, তাহার মধ্যে মামলা দায়ের না করিলে ওই জমিতে তাহার সকল প্রকার অধিকার ও সত্ত্ব কি হইবে? ধ্বংস হইবে। এই একটি মাত্র বাক্য দ্বারা 28 ধারার বক্তব্য শেষ করা হয়েছে। কিন্তু এই ধারার তাৎপর্য সুদূর প্রসারী। এই একটি মাত্র ধারা ব্যতীত তামাদি আইনের অন্য কোনো ধারা দ্বারাই কাহারও কোনো অধিকার সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার বিধান নাই। 26 ধারা এবং 28 ধারা ব্যতীত তামাদি আইনের অন্যান্য সমস্ত ধারা পদ্ধতিগত আইনের বা অ্যাডজেক্টিভ লয়ের অন্তর্ভুক্ত। আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে তামাদি আইনের দুইটা ধারা হলো মূল আইন টাইপের, সাবস্ট্যান্টিভ ল। সেই দুইটা ধারা কি কি? 26 আর 28। 26 আর 28। নালিশের কারণ উদ্ভব হইলে সময়সীমার মধ্যে আদালত যাইয়া প্রতিকার প্রার্থী হইতে হইবে, তদন্যথায় আদালত অধিকার আদায়ে কোনো সাহায্য করিবে নাই মাত্র। অর্থাৎ তামাদি আইনের এইসব বিধান অনুযায়ী না চলিলে আদালতের সাহায্য পাওনা অথবা অধিকার আদায়ের অধিকার নষ্ট হয় বটে, এবং অধিকারটি নষ্ট হয় না, কিন্তু অধিকারটি নষ্ট হয় না। কিন্তু 28 ধারা এই নিয়মের ব্যতিক্রম। এই ধারা অনুযায়ী সময়সীমার মধ্যে সম্পত্তিতে পুনর্দখল পাওয়ার কোনো ব্যবস্থা না নিলে সম্পত্তিতে মালিকের অধিকারটুকু পর্যন্ত সম্পূর্ণরূপে ধ্বংস হইয়া থাকে। বিষয়টা হলো, আমরা যেদিন প্রথম পড়েছিলাম যে তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। ওই যে টাকার উদাহরণ দিছিলাম, মনে আছে কিনা? কিন্তু এই 28 ধারা প্রতিকারও বারিত করে, অধিকারও বারিত করে। কিভাবে? আমি বেদখল হওয়ার পর 12 বছর কোনো মামলা করি নাই, আমার ওই জায়গা প্রতিকার অধিকার দুইটাই শেষ। 12 বছর পরে যদি তারে আবার আমি বেদখল করি, অন্যায় ভাবে বেদখল করিয়া ওই জমিতে যাওয়ার পরে যদি বলি যে আমার প্রতিকার ছিল না, কিন্তু এই যে অধিকার বলে আমি তারে আবার বেদখল করে আমি আমার দখল ছিনাই নিছি, কাজ হবে না। আপনি ওই নতুন যে মালিক হইছে তারে আবার বেদখল করে আপনার থাকতে হবে কতদিন? 12 বছর। শুধু 12 বছর থাকলেই হবে না, ওই সময় সে আপনার বিরুদ্ধে কোনো মামলাও করবে না, তাহলে সেই ক্ষেত্রে আবার আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। তাহলে আমার 28 ধারার মূল কথা হলো যে আপনি মালিক, বেদখল হইছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করেন নাই, এই সময়ের পরে আপনার অধিকার শেষ। আমাদের মধ্যে একজন গতদিন প্রশ্ন করেছিলেন, স্যার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন
নামে একটা আইন আছে, ওই আইনের সাথে তামাদি আইনের 28 ধারা সাংঘর্ষিক কিনা, বা ওই আইনের জমি যার দলিল যার জমি যার কথা বলে না, ওই আইনের মতো ভাই, তামাদি আইনের মতো। তামাদি আইনের এই জায়গায় কোনো বিধান, তামাদি আইন যা আছে সেটাই প্রযোজ্য এখনো আছে, বুঝতে পারছেন? তারপরে দেখেন, পক্ষান্তরে 26 ধারা অনুযায়ী বিশেষ সময়সীমা পর্যন্ত ব্যবহারজনিত কারণে অধিকার অর্জন হয়, এজন্যই 26 ধারার আইনকে বলা হয় অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, এবং 28 ধারার আইনকে বলা হয়, আন্ডারলাইন করবেন, এক্সটিংটিভ প্রেসক্রিপশন। অ্যাকুইজিটিভ শব্দের অর্থ হলো সত্য অর্জনকারী, আর এক্সটিংটিভ শব্দের অর্থ হলো সত্য নষ্টকারী বা সত্য বিলোপকারী, সত্য নষ্টকারী অথবা কি সত্য বিলোপকারী। এই দুইটি ধারার বক্তব্য বাস্তবায়ন বা গোল্ডেন সাবস্ট্যান্টিভ ল প্রকৃতির। তো যদি আপনারা যদি বাংলা পরীক্ষায় বলে যে তামাদি আইনের কোন দুইটা ধারা সাবস্ট্যান্টিভ ল টাইপের, 26 আর 28, 26 আর 28। তো এখানে অনেক কথা আছে, এগুলার পড়বো না, জাস্ট কতগুলা উপাদান আছে, উপাদানগুলো পড়বো। দেখেন উপাদান, এই প্রসঙ্গে জবরদখলের উপাদানগুলো নিম্নে দেওয়া হলো। দেখেন, জবরদখলকারীকে প্রকৃতপক্ষে জমিতে দখলকার থাকিতে হবে। জবরদখলকারীর দখল নাই অথচ খতিয়ানে তাহার নাম দখলে লেখা আছে, এইরূপ কাগজে দখলে কোনো কাজ হবে না। আপনি যদি জবরদখল থাকতে চান তাহলে ফিজিক্যালি ওই জমিতে আপনার দখলে থাকা লাগবে, খতিয়ানে আছে কিন্তু বাস্তবে আপনি নাই, আপনি জবরদখলকারী হবেন না। সম্পত্তির দখল নির্বিচ্ছিন্ন, প্রকাশ্য, প্রকৃত মালিক সহ অন্যান্য সকলের বিরুদ্ধে হইতে হবে। এই জাতীয় দখলের অপর নাম বিরুদ্ধ দখলজনিত সত্য। 3 নাম্বার দেখেন, জবরদখলকারীর সম্পত্তিটি জোরে দখলে রাখার ইচ্ছা থাকতে হবে। আন্ডারলাইন করেন, জোরে, মানে ভাবটা এরকম যে আমি অন্যায় করে জোর জবরদস্তি করিয়া রাখছি। জবরদখল আন্ডারলাইন করবেন, প্রকৃত মালিকের গোল্ডেন জ্ঞাতসারে। প্রকৃত মালিকের কি জ্ঞাতসারে, মানে হলো মালিকের সামনে আমি একেবারে মিনমিন মিউ মিউ করি, আর অন্য কারোর সামনে আসলে এই জমির মালিক আমি, কে আসুক, এই সব ঝাড়ি টাড়ি একেবারে কোনো অভাব নাই, হবে না। জবরদখল হইতে হবে কি মালিকের সামনে হইতে হবে। তারপরে দেখেন 5 নাম্বার, আইনসম্মতভাবে প্রথম দখল আরম্ভ হইলে পরে জবরদখলের দাবি উত্থাপন করা যায় না। প্রথমে আপনি ভাড়াটিয়া ছিলেন, এরপর জবরদখল হবে না। জবরদখল হইতে হইলেই আপনার প্রথম দখলে কিভাবে হইতে হবে, বেআইনি, জোরপূর্বক নিতে হবে, বুঝছেন? প্রথম দখল যদি আইনসম্মত হয় তাহলে জবরদখল দাবি করা যাবে না। বাদীর সত্য অস্বীকার, জবরদখলকারীকে নিজের দাবির জমিতে দখলকার থাকিতে হইবে, মানে বাদীর সত্য অস্বীকারে জবরদখলকারীকে নিজের দাবিতে জমির দখলকার থাকতে হবে, মানে আমি যে বাদীর সত্য অস্বীকার করছি ওই জমিতে আমাকে থাকতে হবে, দেখাইতে হবে যে ওর অমুক এর সত্য আমি অস্বীকার করলাম, এই জমির মালিক আমি। তো এই হলো তামাদি আইনের 28 ধারা। এখন আমরা আইন পাঠের যে 28 ধারা আছে ওই জায়গায় একটু আসেন। ধারা 28, সম্পত্তিতে অধিকারের বিলুপ্তি, এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। এক্সটিংগুইশমেন্ট শব্দটার অর্থ হলো বিলুপ্তি, বুঝছেন? 28 ধারায় বলা হয়েছে কোন সম্পত্তিতে দখল উদ্ধারের জন্য মকদ্দমা দায়েরের যে তামাদি মেয়াদ আইনে উল্লেখ করা হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হবে। মানে আপনার সম্পত্তির দখল উদ্ধারের জন্য আপনার যে তামাদি মেয়াদ রয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর, অর্থাৎ আপনি ওই সময়ের মধ্যে কোনো মামলা করেন নাই, তাই সেই সম্পত্তিতে বাদীর অধিকার কি হবে, বিলুপ্ত হবে। বিলুপ্ত হবে মানে বাদীর অধিকার শেষ। 28 ধারা ছাড়াও আমরা যদি তামাদি আইনের 3 ধারা পড়ি, যে মালিক যদি বেদখল হয় মামলা করার তামাদি মেয়াদ হলো 12 বছর। এখন 12 বছরের মধ্যে যদি আমি মামলা না করি তাহলে পরবর্তীতে মামলা করতে গেলে আমরা মামলা কি হবে, খারিজ হবে। আর আমার মামলা খারিজ হওয়া মানে কি, আমি ওই অধিকারও শেষ, প্রতিকারও ওই জায়গায় শেষ। তাহলে নতুন ওই জমিতে যে দখলে আছে সে হবে ওই জমির মালিক। তো সম্পত্তিতে অধিকার কিভাবে বিলুপ্ত হয় বিস্তারিত আলোচনা করছে, এটা আর পড়লাম না, জেনে রাখা ভালোতে আসে। দেখেন, জেনে রাখা ভালো, যেহেতু 28 ধারা সম্পত্তিতে প্রকৃত মালিকের মালিকানা বিলুপ্ত করে এবং দখলদারের সত্ত্ব সৃষ্টি করে, সেহেতু 28 ধারার বিধানটি একটি তত্ত্বগত আইন। 28 ধারার বিধানটি তত্ত্বগত আইন মানে কি আইন, মূল আইন বা মৌলিক আইন বা সাবস্টেন্টিভ ল। বিগত বছর প্রশ্ন দেখেন,
দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 28 ধারা অনুযায়ী নির্দিষ্ট তামাদি মেয়াদের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য মামলা না করলে সংশ্লিষ্ট সম্পত্তির অধিকার কি হবে? বিলুপ্ত হবে। সেলফ প্র্যাকটিসের অনেক প্রশ্ন আছে, পড়ে ফেলবেন। আমরা চলে আসি 29 ধারায়, তামাদি আইনের অপ্রযোজ্যতা। তামাদি আইনের অপ্রযোজ্যতা, ধারা 29, কতিপয় আইনের ক্ষেত্রে তামাদি আইনের অপ্রযোজ্যতা। তামাদি আইনের অপ্রযোজ্যতা মানে হলো যে কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না, কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। ভেঙে ফেলেন সব। আসেন, যে ক্ষেত্রে কোনো বিশেষ আইন কোনো মামলা আপিল বা আবেদন দায়েরের জন্য তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত মেয়াদ অপেক্ষা ভিন্ন মেয়াদ উল্লেখ করেছে, সেই ক্ষেত্রে তামাদি আইনের আন্ডারলাইন করে 3 ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনে 3 ধারা প্রযোজ্য। অর্থাৎ বিশেষ আইনে উল্লিখিত তামাদি মেয়াদের পর মোকদ্দমা আপিল বা আবেদন দায়ের করলে তামাদি আইনের 3 ধারার বিধান অনুসারে উক্ত মোকদ্দমা আপিল বা আবেদন খারিজ হবে। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনে কয় ধারা প্রযোজ্য? 3 ধারা। কোন মামলা আপিল বা আবেদন দাখিলের জন্য বিশেষ আইন দ্বারা নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করার উদ্দেশ্যে তামাদি আইনের আন্ডারলাইন করবেন 4 ধারা 9 থেকে 18 ধারা 22 ধারা প্রযোজ্য হবে সেই পর্যন্ত, যে পর্যন্ত বিশেষ আইন দ্বারা ব্যক্তভাবে বাদ দেওয়া হয়নি। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের কয় ধারা প্রযোজ্য? 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে কত 18 ধারা প্রযোজ্য, 22 ধারা প্রযোজ্য। আবার বলে দিছে যদি বিশেষ আইনে নিষেধ করা না থাকে। 29 ধারা থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হয় যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য কিনা আলোচনা করুন। আপনি যদি এখান থেকে জানেন যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনে 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 প্রযোজ্য, আর কত 22 ধারা প্রযোজ্য, যদি ওই আইনে নিষেধ করা না থাকে, অবশিষ্ট ধারাসমূহ প্রযোজ্য হবে না। তাহলে বিশেষ আইনে কি 5 ধারার কথা বলছে? তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা কি প্রযোজ্য? না। এখন যারা জানেন না যে বিশেষ আইন কোনটা, তামাদি আইনের 1 থেকে 183 অনুচ্ছেদ পর্যন্ত যে সকল মামলা আপিল বা দরখাস্তের তামাদি মেয়াদ বলছে সেইগুলো বিশেষ আইন না। যে তামাদি মেয়াদ তামাদি আইনে বলে নাই সেটাই বিশেষ আইন। ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল কোথায় হবে সেটা তামাদি আইনে বলে নাই, বলছে কোথায়? ওই আইনে। সো নারী ও শিশু নির্যাতন দমন একটা কি আইন? বিশেষ আইন। স্পেশাল পাওয়ারস অ্যাক্ট 1974, এই আইনে আপিল কত দিনের মধ্যে হবে তামাদি আইনে বলে নাই, বলছে ওই আইনে। তো ওটা একটা কি আইন? বিশেষ আইন। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে কোন কোন ধারা প্রযোজ্য? 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18, 22 ধারা, আর অন্যান্য ধারা সমূহ প্রযোজ্য হবে না। আর এই জায়গা যে আলোচনা আছে এগুলা পড়বো না, সরাসরি চলে আসেন। সংক্ষেপে মনে রাখুন, এই আইনের কোন বিধান 1872 সালের চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে না। তামাদি আইনের বিধান কত সালের কোন আইনকে প্রভাবিত করবে না? 1872 সালের কি আইন? চুক্তি আইন। চুক্তি আইনের কত ধারা? 25 ধারা। তারপরে দেখেন, এই আইনের কোন বিধান বিবাহ বিচ্ছেদ আইন অনুসারে আনিত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে বিবাহ বিচ্ছেদের মামলার কোন নির্দিষ্ট তামাদি মেয়াদ নাই। দেনমোহরের মামলার তামাদি মেয়াদ আছে, ভরণ পোষণের মামলার তামাদি মেয়াদ আছে, কিন্তু বিবাহ বিচ্ছেদের মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। এখন কার সংসারে কোন সময় ঝগড়া বিবাদ লাগবে এর তো কোনো বিধান নাই। তো এই কারণে বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে তামাদি মেয়াদ কি প্রযোজ্য না। যে সকল এলাকা আন্ডারলাইন করবেন 1882 সালের সুখাধিকার আইনের আওতাভুক্ত, সেই সকল এলাকা থেকে উদ্ভূত মামলার ক্ষেত্রে এই আইনের 26 ও 27 ধারা এবং 2 ধারায় বর্ণিত সুখাধিকারের সংজ্ঞা প্রযোজ্য না। বলছে কি যে 2 এর 5 তো সুখাধিকারের সংজ্ঞা দিছে। এখন 1882 সালের একটা সুখাধিকার আইন আছে, ওই আইন যে যে এলাকায় প্রযোজ্য সেই এলাকায় তামাদি আইন লাগবে না। সহজ কথা, সুখাধিকারের 1882 সালের আইন যদি গোপালগঞ্জে প্রযোজ্য হয় তাহলে গোপালগঞ্জে তামাদি আইনের 26-27 প্রযোজ্য না। বুঝছেন? আর ওই আইন যদি প্রযোজ্য না হয় তাহলে গোপালগঞ্জে তামাদি আইনের বিধান প্রযোজ্য। জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি
জেনে রাখা ভালো, তামাদি আইন মূল ফৌজদারি মামলায় প্রযোজ্য না, তবে ফৌজদারি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা তো জানি তামাদি আইন কি মূল ফৌজদারি মামলায় প্রযোজ্য না, কিসের ক্ষেত্রে প্রযোজ্য? ফৌজদারি আপিল। তাহলে আমরা 29 ধারায় কি কি পেলাম দেখেন। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18, 22 ধারা, অন্য কোনো ধারা প্রযোজ্য না। তামাদি আইন চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে না। বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। সুখাধিকার আইন 1882 যে সকল এলাকায় প্রযোজ্য, সেই সকল এলাকায় তামাদি আইনের সুখাধিকার রিলেটেড বিধানাবলী প্রযোজ্য হবে না। বুঝছেন? আচ্ছা, বিগত বছর প্রশ্ন দেখেন। লিমিটেশন অ্যাক্ট 1908 এর কোনো কিছুই প্রযোজ্য হবে না। চুক্তি আইন 1872 এর কত ধারা বলেন? 25 ধারা। সেল প্র্যাকটিসে অনেক আলোচনা আছে, শেষ আমাদের ধারা ছিল এই। আমি শুরু থেকে 29টা ধারা আপনাদের এক কথা একটু মনে করাই দিই। আমরা তামাদি আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন। তামাদি আইন সর্বপ্রথম পাস হয় 1859 সালে, কার্যকর হয় 1862 সালে। এরপর 1871 এবং 1877 সালে তামাদি আইন কয়েকবার সংশোধন করে বর্তমানে আমরা যে তামাদি আইনটা পড়তেছি এটা পাস হয় 1908 সালে। তামাদি আইনের মোট ধারা 32টা, কার্যকর আছে 29টা। তামাদি আইনের মোট তফসিল 3টা, বর্তমানে বলবৎ আছে একটা। প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে 183টা। এই অনুচ্ছেদ আবার ভাগ করছে 3 ভাগে। 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত আছে মকদ্দমার তামাদি মেয়াদ, 150 থেকে 157 পর্যন্ত আছে আপিলের তামাদি মেয়াদ, 158 থেকে 183 পর্যন্ত আসছে আপনার দরখাস্ত বা আবেদনের তামাদি মেয়াদ। এখন ধারার কথা যদি বলি, তামাদি আইনের সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে 2 ধারায়। 2 ধারায় আছে বিল অফ এক্সচেঞ্জ, হুন্ডি এবং চেক। 2-5 আছে সুখাধিকার, চুক্তি দ্বারা সুখাধিকার হবে না। 2-7 আছে গুড ফেইথ, নাকি ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন থাকতে হবে। আর 2-10 আছে সুট। সুট বলতে আপিল বা আবেদনকে বোঝাবে না। এই 4টা ডেফিনেশন আমার মনে রাখতে হবে। 3 ধারায় আছে 3টা ক্ষেত্রে প্রযোজ্য। নির্দিষ্ট সময়ের পর মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করলে আদালত খারিজ করে দিতে বাধ্য, অপর পক্ষ আপত্তি করুক বা না করুক। 4 ধারায় আছে 3টা ক্ষেত্রে প্রযোজ্য। মামলা, আপিল বা দরখাস্ত যেদিন শেষ দিন দায়ের করতে যাবে ওই দিন যদি ছুটির দিন হয়, তাহলে পরবর্তীতে যে দিন আদালত খুলবে সেই দিন হবে ছুটির দিন, তবে বিচারকের ছুটি এই ক্ষেত্রে প্রযোজ্য না। এরপরে পড়ছি এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস বা বিলম্ব মওকুফ। 5 ধারা, 5টা ক্ষেত্রে রিভিশনের আবেদন, রায় রিভিউয়ের আবেদন, রিভিউয়ের আবেদন, তারপরে আর কি কেসে লিভ টু আপিল, লিভ টু আপিল, রিভিউ, তারপর আছে রিভিশন, অন্যান্য দরখাস্ত। এই 5টা ক্ষেত্রে, এই মূল মামলার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না, এবং 5 ধারায় আপনাকে সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে। 6 ধারায় লিগ্যাল ডিসেবিলিটি বা আইনগত অক্ষমতা। 3টা ক্ষেত্রে নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন। শুধুমাত্র বাদী এই সুবিধা পাবে, আর জারি মামলার ক্ষেত্রে পাবে, বিবাদী এই সুবিধা পাবে না। আপিল রিভিউতে এটা প্রযোজ্য না। একাধিক বাদীর ক্ষেত্রে 7 ধারা। 6-7 ব্যতিক্রম 8 ধারা। সর্বোচ্চ সময় পাওয়া যাবে 3 বছর। প্রিএমশনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। কন্টিনিউয়াস রানিং অফ টাইম 9 ধারা। সময় একবার শুরু হলে কোনো অপরগতা দ্বারা থামবে না, 9 ধারা। এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে, ট্রাস্টির বিরুদ্ধে মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ দায়ী, 10 ধারা। লেক্স ফরি 11 ধারা। ওই কি সময় বাদ যাবে, যেদিন রায় ঘোষণা করবে, যেদিন মামলা দায়ের করার আর মেয়াদ আরম্ভ হবে, সৌম্যকৃতের নকল, 12 ধারা। বিবাদী বিদেশে থাকলে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে, 13 ধারা। ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করলে ওই সময় বাদ যাবে, 14 ধারা। রিভিশন বা স্থগিত আদেশ দ্বারা যদি মামলা করার সময় স্থগিত থাকে ওই সময় বাদ দিয়ে গণনা করতে হবে, 15 ধারা। নিলাম রদের মামলা যতদিন চলছে ওই সময় বাদ দিতে হবে, 16 ধারা। মামলা দায়েরের আগে বাদী বিবাদী মারা গেলে 17 ধারা। প্রতারণার ফলাফল 18 ধারা। লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল 19 ধারা। কোনো টাকা পয়সা নিলে
যদি সুদ দেই 20 ধারা, একাধিক ব্যক্তি নিলে 21 ধারা, নতুন করে মামলায় বাদী বা বিবাদী সংযুক্ত বা স্থলবাসিক্ত 22 ধারা, তারপরে অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল 23, ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে যেদিন প্রকৃত ক্ষতি শুরু হবে সেখান থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কত 24, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কত 25, সুখাধিকার বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20, সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60, আর বাধা দেওয়ার 2 বছরের মধ্যে মামলা করতে হবে। সুখাধিকার মেনে নিলে মানে আপনার বাধা মেনে নিলে 1 বছর পর সুখাধিকার শেষ। সুখাধিকারের সময় যে সময় বাদ যাবে, আপনার জীবন সত্ত্বে মালিক ছিল এটা বাদ যাবে, আর আর আপনার লিজের মেয়াদ যদি 3 বছরের বেশি হয় আর পরবর্তীতে যে মালিক হবে তাকে আবার বাধা দিতে হবে 3 বছরের মধ্যে 27 ধারা। অ্যাডভার্স পজেশন 28 ধারা। তামাদি আইনের অপ্রযোজ্যতা 29 ধারা। এই ছিল তামাদি আইনের ধারা, বুঝতে পারছেন? এখন আমরা তামাদি আইনের অনুচ্ছেদ পড়া শুরু করব। আমরা যতটুকু ধারা পড়ছি এটা যদি মাথায় রাখতে পারেন এখান থেকে 5-6 পাওয়া সম্ভব ইনশাল্লাহ, শুধু ধারা থেকে, কারণ আমরা অনেক বিস্তারিত পড়েছি। এখন আমরা চলে যাই অনুচ্ছেদে। ছেচল্লিশ নাকি? প্রথম তফসিল বা ফার্স্ট শিডিউল। গোপালগঞ্জের যারা সিনিয়ররা আপনার আইনজীবীদের দেখতে পারে না যে নতুন আইনজীবী আসতেছে, আতঙ্কিত, তারা যদি এই ছবি দেখে যে এই কয়জন পড়তেছে তাদের তো টেনশন আরো বেড়ে যাবে না। দেখেন, তামাদি আইনের প্রথম তফসিলে গোলদেন 3টি বিভাগ উল্লেখ করা হয়েছে। কয়টা বিভাগ? 3টি বিভাগ। এই 3টি বিভাগে 3 ধরনের বিষয়কে 3 ধরনের বিষয়ে তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে। প্রথম দেখেন, প্রথম বিভাগ মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ 1 থেকে কত? 149। 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত বলেছে মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ। দ্বিতীয় বিভাগ আপিল দায়েরের তামাদি মেয়াদ 150 থেকে 157। তৃতীয় বিভাগ দেখেন বিভিন্ন দরখাস্ত বা পিটিশন দায়েরের তামাদি মেয়াদ 158 থেকে 183। তাহলে আমরা মনে রাখবো এই 3টা বিভাগ মনে রাখতে হবে। প্রথম বিভাগ হচ্ছে 1 থেকে 149, দ্বিতীয় বিভাগ হচ্ছে 150 থেকে 157, তৃতীয় বিভাগ হচ্ছে 158 থেকে 183। আমরা চলে আসি জেনে রাখা ভালো। দেখেন, তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সর্বোচ্চ তামাদি মেয়াদ হলো 60 বছর এবং সর্বনিম্ন তামাদি মেয়াদ কত? 7 দিন। সর্বোচ্চ তামাদি মেয়াদ উল্লেখ আছে 147 থেকে 149 অনুচ্ছেদে বন্ধক ইত্যাদি মামলার ক্ষেত্রে। অর্থাৎ আমাদের এই যে 183টা অনুচ্ছেদ, এই 83টা অনুচ্ছেদের মধ্যে সর্বনিম্ন কয় দিন? 7 দিন, আর সর্বোচ্চ 60 বছর, 60 ইয়ার্স। তো এই যে 60 বছর, এইটা ওই আপনার বন্ধকের মামলা, বন্ধকের মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ কত বছর? 60 বছর। আর 7 দিন যেটা সর্বনিম্ন তামাদি মেয়াদ উল্লেখ আছে 150 অনুচ্ছেদ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, যে ক্ষেত্রে তামাদি মেয়াদ কত? 7 দিন। আপনাদের গরম যদি বেশি মনে হয়, যদি আমাদের এসিতে সংকুলন না হয়, তাহলে জানালা খুলে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা চলে আসি প্রথম বিভাগে। এই অনুচ্ছেদ আমরা এই জায়গায় যতগুলো দাগাই দিব, মার্ক করে দিব, এগুলাই ভালোভাবে দেখবেন। অনুচ্ছেদ 2 পড়তে হবে। 2, দেশের প্রচলিত কোন আইন অনুসারে কথিত কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য ক্ষতিপূরণের মামলা। আইন অনুসারে একটা কাজ করছে, এখন ওই কাজের দরুন আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধরেন আপনার বাসার সামনে মেট্রো রেলের ওই ব্রিজ দিছে, এবং ওই কাজ দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি ক্ষতিপূরণের মামলা করবেন 90 দিনের মধ্যে। দেখেন 90 দিন যখন কাজটি বা কার্যবিরতি সংঘটিত হয়। এই 90 দিন হলো কোনো মামলা দায়েরের সর্বনিম্ন তামাদি মেয়াদ। মামলা দায়েরের জন্য এই 90 দিনের কম আর তামাদি মেয়াদ আর অন্য কোনো মামলাই নাই। সো যদি আপনাকে বলে যে মূল মামলা দায়েরের তামাদি মেয়াদ সর্বনিম্ন কত দিন? 90 দিন। কত অনুচ্ছেদে? 2 অনুচ্ছেদে। অনুচ্ছেদ 3 দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলা। 9 ধারার মামলা, যখন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ছি, স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের মামলা তামাদি মেয়াদ কতদিন?
6 মাস। তাহলে আমার 2 3 মনে রাখতে হবে, আমার মনে রাখতে হবে 10 10। অগ্রক্রয়ের অধিকার, রাইট টু প্রিয়ামশন। অগ্রক্রয়ের মামলা তামাদি মেয়াদ গোল্ডেন 1 বছর। কত বছর? 1 বছর। একটু ডান সাইডে লক্ষ্য করেন, যখন ক্রেতা যে বিক্রয়ের বিরুদ্ধে মামলা করা হবে সেই বিক্রিত সমস্ত সম্পত্তিতে প্রত্যক্ষ দখল গ্রহণ করে বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তু প্রত্যক্ষ দখল স্বীকার করে না সেক্ষেত্রে বিক্রয় দলিল গোল দিবেন, রেজিস্ট্রিকৃত হয়। দুইটা বিষয়, একটা হলো দখল গ্রহণ করে আর একটা কি রেজিস্ট্রিকৃত হয়। এখন দখল গ্রহণ করে আর রেজিস্ট্রিকৃত হয় এই কথাটার অর্থ কি একটু শুনেন। প্রথমত মনে রাখবেন অগ্রক্রয়ের মামলা কত বছর? 1 বছর। অগ্রক্রয় মানে কি 2 ভাই একসাথে থাকে। এখন 1 ভাই আর ওরা হলো 2 জন হলো সহ অংশীদার। 1 ভাই তার 5 কাঠা জমি আর এক ভাইরে না বইলা নির্মলের কাছে বিক্রি করে ফেলছে। এখন এই জমি সবার আগে কেনার অধিকার আর এক ভাইয়ের, কিন্তু ওই ভাইরে কি বলে নাই। তাহলে এখন যে ভাই যখন এই জানলো যে আমারে না বলে আরেকজনের কাছে বিক্রি করছে, তাহলে ওই ভাই প্রিএমশনের মামলা করবে। কি মামলা? প্রিএমশনের মামলা। এখন প্রিএমশনের মামলার তামাদি মেয়াদ 1 বছর। কখন? ওই ভাই যদি দেখে যে নির্মলে দখল বুঝাই দিছে, নির্মলে দখল বুঝান দিছে, তাহলে দখল বোঝানোর তারিখ থেকে 1 বছর। অথবা দখল বুঝাই দেখ বা না দেখ, যদি দেখে দলিলটা নিবন্ধনকৃত রেজিস্ট্রিকৃত, তাহলে কত বছর? 1 বছর। তাহলে নির্মলে যে জমিটা দিছে ওই জমির দখলে যদি নির্মল যায় তাহলে তামাদি মেয়াদ কত? 1 বছর। দখলে না গেলেও যদি কি হয় নিবন্ধনকৃত হয় তাহলে কত? 1 বছর। ধরেন দখলেও যায় নাই নিবন্ধনও হয় নাই, তাহলে অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ 6 বছর। 120 অনুচ্ছেদ 120। যদি দখলে যায় অথবা নিবন্ধনকৃত হয় তাহলে হলো 1 বছর 10 অনুচ্ছেদ। আর যখন দখলেও যায় নাই নিবন্ধনকৃত হয় নাই তখন তামাদি মেয়াদ কত? 6 বছর। কত অনুচ্ছেদ? 120। ষোলো মনে রাখতে হবে। 16 বকেয়া রাজস্ব বা একইভাবে আদায়যোগ্য অন্য কোনো পাওনার জন্য রাজস্ব বিভাগ কর্তৃক দাবিকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা। বকেয়া রাজস্ব আদায়ের জন্য রাজস্ব বিভাগ যে টাকাটা চাচ্ছে সেই টাকা আদায়ের মামলার তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। তাহলে বকেয়া রাজস্ব কর্তৃক রাজস্ব বিভাগের মামলা কত বছর তামাদি মেয়াদ? 1 বছর। তাহলে 2 ধারায় ক্ষতিপূরণের মামলা 90 দিন, 3 ধারায় দখল পুনরুদ্ধার 6 মাস, 10 ধারায় প্রিএমশন 1 বছর, 16 ধারায় রাজস্ব আদায় 1 বছর। 19 মিথ্যা বা অন্যায় কারাদণ্ড ফলস ইমপ্রিজনমেন্ট ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা। যখন কারাদণ্ড সমাপ্ত হয়, আপনারে ভুয়া মামলায় সাজা খাটাইছে, মিথ্যা মামলায় কি সাজা খাটাইছে, তাহলে আপনি ক্ষতিপূরণের মামলা করবেন যখন আপনার কারাদণ্ড শেষ হয়েছে, তার কয় বছর? সেটা শেষ হওয়ার পর 1 বছর। তাহলে মিথ্যা বা অন্যায় কারাদণ্ড হলে ক্ষতিপূরণের মামলা 19 অনুচ্ছেদে কত বছর? 1 বছর। 23-এ চলে আসেন। যদি বলেন স্যার মিথ্যা বা অন্যায় কারাদণ্ড কি? মিথ্যা বা অন্যায় কারাদণ্ড হলো যে আমার দিন এসে ধরতে গিয়ে দিনেশের বাসার পাশের আর একজনে ধরে নিয়ে গেছেন, ওই যে আনিসকে ধরে নিয়ে গেছেন। আনিস ওই 5 বছর সাজা খাইতেই বের হয়েছে, পরে জানা গেল আসলে দিনেশ না। তখন আনিসের আর কিছু করার নাই, বিয়ে শাদীরও বয়স শেষ হয়ে গেছে, বার কাউন্সিল পরীক্ষাও দেওয়া হলো না। তখন আনিসের যেটা করণীয় আছে, ক্ষতিপূরণের মামলা করবে, কারাদণ্ড শেষ হওয়ার কয় বছরের মধ্যে? 1 বছর। বুঝছেন? আর 23 দেখেন, অনুচ্ছেদ 23 বিদ্বেষমূলক ভাবে ফৌজদারিতে সোপর্দের জন্য ক্ষতিপূরণ 1 বছর। ডান সাইডে দেখেন, যখন বেকসুর খালাস হয় অথবা যখন মামলার অবসান ঘটে। এটা হলো যে আপনার বিরুদ্ধে একজন মিথ্যা মামলা দিছে, আমরা যখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে যখন যিনি মিথ্যা মামলা করে বাদী, তার বিরুদ্ধে কত ধারা মামলা? 17 ধারা। 17 ধারা।
আর জিয়ার মামলা যদি মিথ্যা হয় তার বিরুদ্ধে মামলায় 211 ধারা, 211 আর 17 ধারা যে জায়গা করেন ওই জায়গায় ওর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলাও করা যায়। তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। যখন খালাস হয়েছে অথবা যখন মামলার অবসান হয়েছে তখন থেকে 1 বছর। অনুচ্ছেদ 24 দেখেন, লিখিত কুৎসা দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা। লিখিত কুৎসা মানে হলো আপনি মানহানি করছেন লিখে, আদাবাদা কথা লিখছেন পত্রিকায়, যেটা করে আর কি, তাহলে মানহানি মামলার তামাদি মেয়াদ কত? 1 বছর, মানে ক্ষতিপূরণ। লিখিত কুৎসারে বলে লাইবেল, লিখিত লাইবেল, বাইবেল না, কি লাইবেল। আর অনুচ্ছেদ 25 দেখেন, মৌখিক কুৎসা। মৌখিক কুৎসা, মৌখিক কুৎসার দ্বারা মানহানির জন্য মামলা, মৌখিক কুৎসার বলে স্ল্যান্ডার, কত? 1 বছর। তাহলে লিখিত কুৎসা হইলো ক্ষতিপূরণ 1 বছর, মৌখিক কুৎসা হলো ক্ষতিপূরণ কত? 1 বছর। 24 আর 25। আমরা একটু নামাজ পড়ে আসি, আসরের নামাজের বিরতি, তারপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। তার আগে এই মুহূর্তে অনেকজন আছেন যারা ভর্তি হন নাই। কবে ভর্তি হবেন? আজকে ডেট দিয়ে যাবেন। প্রথমত আজকে ভর্তি হইতে হবে। মডেল টেস্ট যারা দিতে চান 20 তারিখ থেকে মডেল টেস্ট। মডেল টেস্ট না ভর্তি হলে কিন্তু আপনি দিতে পারবেন না, প্রশ্ন কিন্তু ওই কয়টাই হবে, বুঝছেন? এই আর কি। সো কি করবেন না করবেন কয়েকদিন ধরে আমি চিল্লা চেঁচামেচি করতেছি, আজকে সব পরিষ্কার করে যাবেন আমার সাথে। উনচল্লিশ ধারা দেখেন, 39 অনুচ্ছেদ, সরি 39 অনুচ্ছেদ, স্থাবর সম্পত্তিতে গোল দিবেন অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মামলা 3 বছর। যদি বলেন স্যার অনধিকার প্রবেশ কি? অনধিকার প্রবেশ হলো আপনার জমিতে আপনার অনুমতি ছাড়া যদি কেউ প্রবেশ করে সেটাকে কি বলে? অনধিকার প্রবেশ। তাহলে এটার জন্য আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। কত অনুচ্ছেদে? 39। কত বছর? 3 বছর। 40 অনুচ্ছেদ দেখেন, বিবিআই, গ্রন্থসত্ব, কপিরাইট বা কোনো বিশেষ সুবিধা লঙ্ঘনের ক্ষতিপূরণের মামলা 3 বছর। গ্রন্থসত্ব বা কপিরাইট, কপিরাইট হলো যে আপনি যখন কোনো আপনি যখন কোনো বই লিখছেন, আপনি যখন কোনো গান তৈরি করছেন, এটারে কপিরাইটের আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, যাতে আপনার গান কেউ নকল করতে না পারে, আপনার বই কেউ আপনার অনুমতি ছাড়া লিখতে না পারে। এবং যদি কেউ লিখে তখন তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবেন। 40 অনুচ্ছেদে বলা হয়েছে। তামাদি মেয়াদ কত দিন? 3 বছর। তাহলে অনধিকার প্রবেশ কত বছর? 3 বছর। কপিরাইটের মামলা কত বছর? 3 বছর। ধন্যবাদ। 42টা দেখেন, অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের ফলে ক্ষতি হওয়ার কারণে ক্ষতিপূরণের মামলা। একজন আপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পাইছে অন্যায়ভাবে, অ্যাকচুয়ালি আইনগতভাবে তার নিষেধাজ্ঞা পাওয়ার কোনো ভিত্তি নাই, তাহলে তার বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণের মামলা কত বছরের মধ্যে করবেন? 3 বছর। আমি একটু কথা বলে দিই, এই অনুচ্ছেদগুলাতে আপনার অনুচ্ছেদ থাক বা না থাক, এই লাস্টের 2 কলাম যেন মনে থাকে, মানে কি মামলা কত বছর, কি মামলা কত বছর। ধরেন আপনার মনে নাই যে ক্রিমিনাল ট্রেসপাস, অনধিকার প্রবেশ কত অনুচ্ছেদ, বাট মনে আছে ট্রেসপাসের মামলা হলে ক্ষতিপূরণের মামলা কত বছর? 3 বছর। গ্রন্থসত্বের ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা কত? 3 বছর। চুয়াল্লিশ বিবিআই, 44, নাবালকের অভিভাবক কর্তৃক কোনো সম্পত্তি হস্তান্তর করা হলে তা বাতিল করার জন্য নাবালক যে সাবালক হয়েছে তার কর্তৃক মামলা দায়েরের তামাদি মেয়াদ 3 বছর। ডান সাইডে দেখেন, যখন নাবালক সাবালক হয় তখন থেকে। শুধুমাত্র এই একটা অনুচ্ছেদ পারলে আপনি তামাদি আইনের বিজিএস লিখিত পরীক্ষায় 5 নাম্বার পেতে পারতেন। ওখানে একবার একটা প্রশ্ন আসছে যে একজন নাবালক, তার যখন 12 বছর বয়স, তার অভিভাবক তার সম্পত্তি হস্তান্তর করছে, করার পরে নাবালক সাবালক হয়েছে এত সালে, এবং এত বছর পরে গিয়ে ওই তার অভিভাবক যে সম্পত্তি তার নাবালক থাকাকালে হস্তান্তর করছিল, এটা সে বাতিলের মামলা করছে। এই মামলাটা কি চলবে কিনা? তাহলে নাবালক সাবালক হওয়ার পর বাতিলের মামলা কতদিনের মধ্যে করতে হবে? যদি আপনি সাবালক হওয়ার পর
5 বছর পরে করেন, মামলা তামাদি আইনের 3 ধারা অনুসারে কি হবে? খারিজ হবে। তাহলে এটা কি বুঝছেন যে নাবালক কর্তৃক নাবালক থাকাকালে তার কোনো অভিভাবক যদি তার সম্পত্তি হস্তান্তর করে, তাহলে নাবালক সাবালক হবার পরে বাতিলের মামলা করবে কত বছরের মধ্যে? 3 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? বলবেন কিছু? উন্মাদ থাকে, উন্মাদ। আচ্ছা, এক্ষেত্রে কার্যকর হওয়ার উত্তর আমরা আগেই পড়ছি। কার্যকর উন্মাদনা যখন কাটবে তখন থেকে তার তামাদি মেয়াদ শুরু হবে। বুঝছেন? যদি সে দেখা গেল সাবালক হওয়ার পর 10 বছর উন্মাদ, তাহলে তামাদি মেয়াদ শুরু কবে? 10 বছর পর থেকে। বুঝতে পারছেন? আটচল্লিশ 49 আমরা আগেই পড়ছি। 48 ধারা হলো সুনির্দিষ্ট, 48 অনুচ্ছেদে আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11 ধারার মামলা। তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা 48 অনুচ্ছেদে কত বছর? 3 বছর। 48 অনুচ্ছেদ 3 বছর। অনুচ্ছেদ 49-এ আসেন। এটা হলো ওই যে অস্থাবর সম্পত্তি দখলের মামলা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা? 10 ধারা। তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। তাহলে যারা একটু কম পারেন তাদের মনে রাখবেন যে অস্থাবর সম্পত্তি উদ্ধার হইলেই তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা হইলেই তামাদি মেয়াদ 3 বছর। আমরা চলে আসি অর্থ আদায়ের মামলা। দেখেন, অর্থ আদায়ের মামলা আসলে কি? ইংরেজিতে বলে মানি স্যুট। মানি স্যুট মানে হলো আপনার কাছ থেকে একজন টাকা নিয়েছিল, ধার নেক, ঋণ নেক, আপনি সেই টাকাটা আদায়ের যে মামলাটা করবেন সেটাকেই কি বলে? মানি স্যুট। দেখেন, তাহলে আমরা এই এতক্ষণ পর্যন্ত আমরা কি কি অনুচ্ছেদ পড়লাম আমি একটু বলি আপনাদের। আমরা 2 পড়ছি, 3 পড়ছি, 10 পড়ছি, 16 পড়ছি, 19 পড়ছি, 23 পড়ছি, 24 পড়ছি, 25 পড়ছি, 39 পড়ছি, 40 পড়ছি, 41 পড়ছি, 44, 48, 49। সব কিন্তু পড়ি নাই। এই যে যা পড়ছি এইগুলা বারবার রিডিং করবেন, এমন না যে আপনার মুখস্থ পড়া লাগবে। অর্থ আদায়ের মামলার ক্ষেত্রে দেখেন 51 থেকে 74 অনুচ্ছেদ, 51 থেকে 64 অনুচ্ছেদ পর্যন্ত এবং 97 এবং 111 অনুচ্ছেদে বিভিন্ন ধরনের অর্থ আদায়ের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে। অর্থ আদায়ের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ গোল্ডেন 3 বছর। কত বছর? 3 বছর। 3 বছর। শুধুমাত্র আন্ডারলাইন করেন, 16 অনুচ্ছেদে অর্থ আদায়ের তামাদি মেয়াদ 1 বছর আর 132 অনুচ্ছেদে 12 বছর। একটু বুঝেন, অর্থ আদায়ের মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ সর্বদা কত বছর? 3 বছর। শুধুমাত্র 2টা মামলার ক্ষেত্রে, একটার ক্ষেত্রে হলো 1 বছর, একটার ক্ষেত্রে হলো 12 বছর। 16 অনুচ্ছেদে আমরা পড়ছি রাজস্ব বিভাগ কর্তৃক সরকারের বিরুদ্ধে বকেয়া রাজস্ব আদায়ের মামলা কত বছর? 1 বছর। এবার আমরা চলে এসে 132-এ কি আছে? সরাসরি 132-এ আসেন। দেখেন, অনুচ্ছেদ 132 পেয়েছেন? যে প্রাপ্য টাকার জন্য স্থাবর সম্পত্তি দায়বদ্ধ থাকে তা আদায়ের জন্য মামলা কত বছর? 12 বছর। মানে আপনারে একজন স্থাবর সম্পত্তি রেখে আপনার কাছ থেকে 50,000 টাকা ধার নিছে, যে ভাই আমার এই জমি তুমি আপাতত দেখাশোনা করো আর আমারে 50,000 টাকা দাও। তাহলে যে লোক ওই 50,000 টাকা আদায় করবে সে কখন আদায় করবে? 12 বছরের মধ্যে। ডান সাইডে দেখেন, যে টাকার জন্য মামলা করা হয়েছে তা যখন পরিশোধযোগ্য হয়। পরিশোধযোগ্য হয় মানে সে নিশ্চয়ই একটা কথা বলছে যে আমি এতদিনের মধ্যে টাকা দিয়ে দিব। তো এতদিনের মধ্যে যদি দিতে না পারে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। এটা কিন্তু বন্ধক না। আবার বলে রাখি, নট মর্গেজ। স্থাবর সম্পত্তি রেখে টাকা ধার নিছেন, বাট সেটা মর্গেজ না, বন্ধক না। তাহলে সেই ক্ষেত্রে ওই টাকা আদায়ের মামলার তামাদি মেয়াদ কত বছর? 12 বছর। তাহলে রাজস্ব বিভাগ কর্তৃক সরকারের বিরুদ্ধে বকেয়া আদায় মামলার তামাদি মেয়াদ 1 বছর 16 অনুচ্ছেদ। আর স্থাবর সম্পত্তি রেখে যে টাকা নেওয়া হয় সেটা আদায়ের মামলা 132 অনুচ্ছেদে কত? 12 বছর। এই দুইটা ছাড়া আর যত অর্থ আদায়ের মামলা আছে
সব কত বছর? 3 বছর। তাহলে আমি এই দুইটা মনে রাখলে আর বাদ বাকিগুলো মনে না রাখলেও চলে। 16 অনুচ্ছেদে 1 বছর, 132 অনুচ্ছেদে 12 বছর, আর বাদ বাকি যত অর্থ আদায়ের মামলা আছে তামাদি মেয়াদ কত? 3 বছর। একটু ওখানে চলে যাই, আসেন। ওখানে একটু ফাঁকা আছে, আহসান হাবিব ভাই আপনার পিছনে জানালাটা। সাতান্ন অনুচ্ছেদটা দেখেন, 57 অনুচ্ছেদ 57, অর্থের মাধ্যমে পরিশোধযোগ্য কর্য বা ধারা হয়ে গেছে, ধার হবে, ধার দেওয়া অর্থ আদায়ের মামলা। মানে আপনার কাছ থেকে যদি কেউ টাকা ধার নেয় তাহলে সেই টাকাটা আদায়ের মামলা। কত বছর? 3 বছর। এখন সব ঠিকঠাক আছে, ডান পাশে লেখছে কি দেখেন, যখন ঋণ নেওয়া হয়, না যখন ঋণ দেওয়া হয়, জি দেওয়া হয়। এখন আমরা তো জানি যে অর্থ আদায়ের মামলা সচরাচর কখন করে? যখন অস্বীকার করে, বলছে যে আমি আর দেব না, তখন থেকেই তো তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বাট এখানে বলছে কি, যখন ঋণ দেওয়া হয়। এই কথাটার অর্থ হলো, শুনেন, আপনি একজনকে ধার দিছেন। এখন ধার হলো দুই ধরনের। এক, যে ভাই তুমি এই টাকা যখন দিছেন ও লিখিত দিয়ে গেছে যে আমি এত সালের এত তারিখের মধ্যে পরিশোধ করব। এত সালের এত তারিখের মধ্যে যদি পরিশোধ করতে না পারে তখন থেকে 3 বছর। বুঝেন কিনা? আর আরেক ধার হলো টাকা নিছে, কবে দিব বলে নাই, তাইলে ওই টাকা আদায়ের জন্য যে কোনো সময় যখন দিছেন তারপর থেকেই তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। ওর আর অস্বীকার করার দরকার নাই, ধার নেছে, ওর বিরুদ্ধে মামলা করব, যখন দিছি তখন থেকে 3 বছর। বুঝছেন? তাহলে আপনি কিন্তু ফাফরে পড়ে যাবেন, টাকা ধার দিছেন, কবে ফেরত দিবে বলে নাই, এখন আপনি 3 বছর মধ্যেও সে ফেরত দেয় নাই, তাহলে ওই মামলার তামাদি মেয়াদ কিন্তু শেষ। আবার যদি সে কথা দিয়ে যায় যে ভাই অমুক তারিখ দেবো, তমুক তারিখ দেবো, তাইলে ওই যে অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল, ওই যে যখন কথা দিবে তখন থেকে 3 বছর। কিন্তু আমি একজনকে 50,000 টাকা ধার দিছি, যে সে বলছে ভবিষ্যতে দেব, আমিও জীবনে চাই নাই, ও আর দেই নাই, 3 বছর শেষ, ওর বিরুদ্ধে আমি এই দেওয়ানি মামলা করে আমার আর কোনো লাভ নাই। বুঝেন কিনা? কিন্তু যদি লিখিত দিয়ে যেত যে অমুক তারিখে দিব, তাহলে আবার অমুক তারিখ থেকে 3 বছর। চুরাশি অনুচ্ছেদ 84, কোন মামলা বা নির্দিষ্ট কাজ বাবদ খরচের জন্য যে ক্ষেত্রে উক্ত খরচ পরিশোধের কোনো সময় নির্দিষ্ট করে কোনো প্রকাশ্য চুক্তি হয়নি, সেই ক্ষেত্রে গোল দিবেন অ্যাডভোকেট কর্তৃক তার এমন খরচার জন্য মামলা। কত বছর? 3 বছর। অ্যাডভোকেট সাহেব কোনো মক্কেলের কোনো কাজ করে দিয়েছেন এবং বলেছে এত টাকা দিব, কিন্তু বলে নাই মক্কেল কবে দিব, তাহলে অ্যাডভোকেট আবার ওই মক্কেলের টাকা আদায়ের জন্য মক্কেলকে বিবাদী করে মামলা করবে কয় বছরের মধ্যে? 3 বছর। কি দায় থাকছে? আমিও আপনাদের বিরুদ্ধে মামলা করব 3 বছর, ততদিনে বার কাউন্সিলে পরীক্ষা দেখা গেল 2টি দিয়ে ফেলছেন। আচ্ছা, তাহলে অ্যাডভোকেট কর্তৃক খরচার জন্য মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। কত অনুচ্ছেদ? 84। এটা একবার এসেছিল। আমরা চলে এসি যেগুলো আমরা পড়ছি সেগুলোর মধ্যে। দেখেন 91 অনুচ্ছেদ পাইছেন? দলিল রদ বা বাতিল করার জন্য কত বছর? 3 বছর। ওই যে দলিল বাতিল মনে আছে? আর 92 অনুচ্ছেদ দেখেন, ইস্যুড আর রেজিস্টার্ড কোন দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা, 3 বছর। একটু বুঝতে হবে, সাধারণত ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। বাট ওই ঘোষণাটা যদি কোনো দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণার হয় তাহলে 92-93 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। কত বছর? 3 বছর। বুঝেন কিনা? ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কত? 6 বছর, 120। বাট যদি জাল বলে ঘোষণার জন্য হয়
92, 93 অনুচ্ছেদ অনুসারে কত? 3 বছর। এই যে দেখেন, ইস্যুকৃত বা রেজিস্ট্রিকৃত কোনো দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা কত বছর? 3 বছর। 93টা দেখেন, বাদীর বিরুদ্ধে যে দলিল বলবৎ করার প্রয়াস করা হয়েছে তা জাল ঘোষণার জন্য মামলা কত বছর? 3 বছর। এখন যারা আবার একটু পড়েন বেশি সেরা তারা আবার বলবেন স্যার তাহলে 92, 93 দুইটাই তো ঘোষণা, তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি? 92তে যে ঘোষণা সেটা হলো রেজিস্টার্ড, আর 93তে যে ঘোষণা সেটা রেজিস্টার্ড না। সো আপনি এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই। দলিল অবৈধ জাল হইলেই 3 বছর, 92 আর 93। রেজিস্ট্রিকৃত হইলে 92, অন্যান্য ক্ষেত্রে 93। আর দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ 91 অনুচ্ছেদ অনুসারে কত? 3 বছর। 95 আসেন, 95, 96 অনুচ্ছেদ 95, প্রতারণামূলক ভাবে যে ডিক্রি নেওয়া হয়েছে তা রদ করার জন্য মামলা। একটু স্টার দিয়ে লেখেন, এসআর অ্যাক্টের 31 ধারার মামলা, দলিল সংশোধন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার মামলা? 31। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার মামলা? 31। 96টাও 31 ধারার মামলা। ভুলের কারণে প্রতিকার লাভের জন্য মামলা। 95 বলেন, 96 বলেন, উভয় ক্ষেত্রেই তামাদি মেয়াদ কত? 3 বছর। তাহলে দলিল বাতিল হইলে 91 3 বছর, অবৈধ জাল মর্মে 92, 93 3 বছর, দলিল সংশোধনের মামলা 95, 96 কত? 3 বছর। এক্ষেত্রে প্রতারণার ক্ষেত্রে হলো 3 বছর 95, ভুলের ক্ষেত্রে 3 বছর কত? 96। 103 অনুচ্ছেদে আসেন, অবিলম্বে পরিশোধযোগ্য মুজ্জল মোহর জন্য মুসলমান মহিলা কর্তৃক মামলা। অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের মামলা, এক্সিজিবল ডাওয়ার। বিয়ের সাথে সাথে যে দেনমোহরটা দেওয়ার বিধান থাকে সেটার বলে অবিলম্বে পরিশোধযোগ্য। তো এই মামলা করতে হবে কত বছর? 3 বছর। আর অনুচ্ছেদ 104 দেখেন, বিলম্বিত দেনমোহরের জন্য ডিফারেড দাওয়ার। উপরেরটার বলে মুজ্জল আর নিচেরটার বলে মুআজ্জল। মুআজ্জল মানে হলো বিলম্বিত, মুজ্জল বললে হলো অবিলম্বে, আর মুআজ্জল মানে কি? বিলম্বিত। একজন মুসলিম মহিলা কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। শুনেন, আমরা বাস্তবে অধিকাংশ মুসলমান বাংলাদেশের আমাদের যে বিবাহ শাদী হয় সেটা হলো যে বিলম্বিত দেনমোহর। মুআজ্জল মানে এটা ভবিষ্যতে কি পরিশোধ করা হবে। তো সাধারণত এটা দেয়া হয় মৃত্যু ঘটে গেলে অথবা কখন? তালাক দ্বারা বিবাহ বিচ্ছেদ হলে। তাহলে আমি যারা একেবারে কম পারেন তাদের মনে রাখবেন দেনমোহরের মামলা হলেই কত বছর? 3 বছর। 3 বছর। 103 আর 104 এর মধ্যে বিলম্বিত 3 বছর, অবিলম্বেও 3 বছর। এই ইয়া সাহেব, আনিস সাহেব, বিলম্বিত আর অবিলম্বে দুইটার পার্থক্য কি বলেন? বিলম্বিত আর অবিলম্বে। পারেন না? এই ওমর ফারুক বলেন, অবিলম্বে আর বিলম্বিত অর্থ কি? যারা আমার কোর্স ফি সাথে সাথে আজকে দিয়ে দিবেন সেটা হলো অবিলম্বে, আর যারা 2-1 দিন পরে দিবেন সেটা হলো বিলম্বিত। এবার বুঝছেন? আচ্ছা, আসেন 113তে আসেন। 113। আচ্ছা, 113 আগে 109টা পড়তে হবে। 109 অনুচ্ছেদ 109, বাদীর স্থাবর সম্পত্তি থেকে প্রাপ্ত যে মুনাফা বিবাদী অন্যায়ভাবে গ্রহণ করেছে তার জন্য মামলা। মধ্যবর্তী মুনাফার মামলা 109। মধ্যবর্তী মুনাফার মামলার তামাদি মেয়াদ 109 অনুচ্ছেদে কত বছর? 3 বছর। এখন যদি কেউ বলেন স্যার মধ্যবর্তী মুনাফা কি? দেওয়ানি কার্যবিধিতে করেছে মিন প্রফিট,
আমারে একজন বেদখল করছে, বেদখল করার পরে আমার জমি থেকে সে অন্যায়ভাবে লাভ করছে, আমার ডাব বিক্রি করছে, ঘর ভাড়া দিছে, তাহলে আমি দখল তো চাই, সেই সাথে সাথে মধ্যবর্তী মুনাফাও চাই। তো মধ্যবর্তী, শুধু মধ্যবর্তী মুনাফা মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 109। আমরা বাকিটা নামাজের পরে পড়বো, বাট এই মুহূর্তে কেউ বের হবেন না। যারা আমার কাছ থেকে ফর্ম পূরণ করছেন, এই ফটোকপিগুলো এখন দিব, একটু অপেক্ষা করেন। আচ্ছা, অনলাইনে যারা আছেন নিশ্চয়ই কথা শুনতে পাচ্ছেন। আমরা 113 অনুচ্ছেদ দেখি। 113 অনুচ্ছেদ এর আগে আমরা পড়ছি। সুনির্দিষ্ট বলবতের মামলা, চুক্তি বলবতের মামলা, সুনির্দিষ্ট চুক্তি বলবৎ ফর স্পেসিফিক ইনফরমেন্স আছে, বাট হবে কি পারফরমেন্স, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট হয়ে গেছে লেখছে এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন হবে। মামলা দায়ের সুনির্দিষ্ট প্রতিকায়নের 12 ধারায় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মামলা দায়ের তামাদি মেয়াদ 113 অনুচ্ছেদে কত বছর বলেন? 1 বছর। 1 বছরের পাশে ছোট্ট করে একটা অক্ষর আছে, দেখছেন? এই 2 বা কারো বইতে যা থাক না কেন নিচে আসেন। 3 বছর শব্দটির পরিবর্তে 1 বছর শব্দটি তামাদি আইন 2004 আগে ছিল এই মামলার তামাদি মেয়াদ 3 বছর, বর্তমানে কয় বছর? 1 বছর। এবং মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? 2004 সালে। এবং এখানে একটা কথা আছে, যখন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়েছিলাম তখন বলেছিলাম যে চুক্তির ভুক্ত কাজটা যখন অস্বীকার করছে তখন থেকে 1 বছর, নাকি? আর অথবা যদি নির্দিষ্ট মেয়াদ থাকে তখন থেকে 1 বছর। 114 তে আসেন। চুক্তি রদের মামলার তামাদি মেয়াদ। চুক্তি প্রত্যাহার করার মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় চুক্তি রদের মামলা দায়ের তামাদি মেয়াদ 114 অনুচ্ছেদে কত বছর? 1 বছর। এটাও আগে ছিল কত জানেন? 3 বছর। তাহলে 113, 14 আমরা মনে রাখবো। মনে চলে আসেন 118 তে। 118, 19 একসাথে পড়বো। দাবিকৃত কোনো পোষ্য বা দত্তক গ্রহণ অবৈধ, গোল্ডেন, অবৈধ গোল্ডেন, আর পোষ্য বা দত্তক আন্ডারলাইন করেন। দাবিকৃত কোনো পোষ্য বা দত্তক গ্রহণ অবৈধ এই মর্মে ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। মানে একজন যদি দাবি করে যে অমুক যে দত্তক গ্রহণ করছে এটা অবৈধ, তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। 119 দেখেন, পোষ্য বা দত্তক অ্যাডাপশন গ্রহণ বৈধ, গোল্ডেন, বৈধ, এটার তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। তাহলে অবৈধ বললে 6 বছর, বৈধ বললেও 6 বছর। যারা কম পারেন মনে রাখবেন, দত্তক হইলেই বৈধ অবৈধ যাই হোক না কেন কত বছর? 6 বছর। 120 অনুচ্ছেদ বিবিআই। 120 তামাদি মেয়াদ সম্পর্কে এই তফসিলে কোনো বিধান নাই, সেই মামলার তামাদি মেয়াদ গোল্ডেন 6 বছর। ভাই, তামাদি আইনের প্রথম ভাগে মোট অনুচ্ছেদ তো 149টা আছে মামলা দায়েরের, 1 থেকে 149। এই 1 থেকে 149 এর মধ্যেও দেখা গেল অনেক মামলা আছে যেগুলোর কথা নাই। তাহলে যে মামলার তামাদি মেয়াদের কথা এই 1 থেকে 149 অনুচ্ছেদে নাই, সেই মামলার তামাদি মেয়াদ 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। কয় বছর? 6 বছর। এখানে যেমন দিয়ে লিখে রাখতে পারেন যে ঘোষণামূলক মামলা, তারপরে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা ইত্যাদি। ঘোষণামূলক মামলা, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা ইত্যাদি। এবং পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন মামলা তামাদি মেয়াদ সম্পর্কে যদি তামাদি মেয়াদে সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকে, সেই মামলার তামাদি মেয়াদ কত? 6 বছর। কত অনুচ্ছেদে? 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। বুঝতে পেরেছেন? * 124 আসেন। বংশগত পদ দখল করার জন্য ফর পজেশন অফ এন হেরিডিটারি অফিস 12 বছর। বংশগত পদ হলো, এখন অনেকে বলতে পারেন স্যার বংশগত পদ কি? বংশগত পদ ধরেন একটা গোষ্ঠী, তাদের দেখা গেল যে অমুক গোষ্ঠী হবে প্রধান, কিন্তু তারে প্রধান না বানাইয়া হয়ে গেছে আর একজন, মানে বেআইনি ভাবে তারা কি করছে, হতে
দেয়নি, তখন এই বংশগত পদ দখলের মামলা করবে মাতুব্বর হওয়ার জন্য কত বছর তামাদি মেয়াদ? 12 বছর। 124 অনুচ্ছেদ অনুসারে 12 বছর। 128 29 বিবিআই 128 দেখেন, বকেয়া খোরপোশ লাভের অধিকার ঘোষণার জন্য হিন্দু কর্তৃক মামলা 12 বছর। বকেয়া খোরপোশ বুঝেন? ভরণ পোষণ। খোরপোশের ইংরেজি বাংলা কি? ভরণ পোষণ। বকেয়া খোরপোশ হলে কত বছর? 12 বছর। আর 129 দেখেন, খোরপোশ লাভের অধিকার ঘোষণার জন্য হিন্দু কর্তৃক মামলা, এটাও কত? 12 বছর। তো আপনি খোরপোশটাই মনে রাখেন, খোরপোশের মামলার তামাদি মেয়াদ কত? 12 বছর। এখন যদি বলেন স্যার মুসলিম মহিলা কর্তৃক খোরপোশের মামলার তামাদি মেয়াদ কত? 3 বছর। কোথায়? মুসলিম মহিলা কর্তৃক ভরণ পোষণ বা খোরপোশ তো পাই নাই, ওটার কোনো তামাদি মেয়াদ নাই। ওটা বিশেষ আইনে যখনই ভরণ পোষণ দেবে না তখনই সে মামলা দায়ের করতে পারবে। আর যদি তামাদি মেয়াদের কথা বলতেই হয়, যেহেতু কোনো তামাদি মেয়াদ নাই, তাহলে অনুচ্ছেদ নির্ধারিত হবে কত? 120 অনুচ্ছেদ অনুসারে কয় বছর? 5 বছর। তাহলে এই যে 128 এবং 129 যে খোরপোশের মামলা কার জন্য? হিন্দু। 132 তো আমরা আগেই পড়ছি নাকি? 135 আছেন বিবিআই। বন্ধকি স্থাবর সম্পত্তির দখল নেওয়ার জন্য বন্ধক গ্রহীতা কর্তৃক হাইকোর্ট ব্যতীত অন্য আদালতে দায়েরকৃত মামলা কত বছর? 12 বছর। একটু বুঝতে হবে, আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে 5 কাঠা জমি বন্ধক রেখে 10 লাখ টাকা নিছেন। এখন ব্যাংক যদি ওই জমির দখলে যেতে চায়, তাহলে তাকে মামলা করতে হবে 12 বছরের মধ্যে। টাকা আদায়ের জন্য না, এটা কি? ওই যে জমি বন্ধক রাখছে সেই জমির দখলে যেতে হলে তামাদি মেয়াদ কত বছর? 12 বছর। বুঝছেন? নরমালি বন্ধকি টাকা উদ্ধারের বা বন্ধকি জমি উদ্ধারের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 60 বছর। একটু পরে আসবো 60 বছর। কিন্তু এটা হলো যে বন্ধকি স্থাবর সম্পত্তির দখল। কি বলেন? দখল। আমার কাছে ধরেন, আমার কাছ থেকে আপনি আপনার 5 কাঠা জমি রাইখে আপনি 10 লাখ টাকা নিছেন, কিন্তু ওই 5 লাখ টাকার 5 কাঠা জমি আমি দখলে নাই। তাহলে আমি দখলে যাওয়ার জন্য মামলা করব কত বছরের মধ্যে? 12 বছর। এটাই। 142 যখন বাদী স্থাবর সম্পত্তির দখলে, তখন বাদী বেদখল হলে অথবা বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তির দখল লাভের জন্য মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা দেয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার মামলার তামাদি মেয়াদ 142 অনুচ্ছেদ অনুসারে কত বছর? 12 বছর। 142 এর সাথে আমি মনে রাখবো 144। এই যে 8 ধারার মামলার তামাদি মেয়াদ, এটা 144-এও আছে 142-এও আছে। 44 কত? 12 বছর। স্থাবর সম্পত্তির দখলের জন্য তৎসহ কোন শর্ত যার সম্পর্কে এই আইনে কোনো বিশেষ বিধান নেই, এটাও কত? 12 বছর। আপনারা, আমি বোঝাইছিলাম যে তামাদি আইনের কোন ক্ষেত্রে 142-এর 12টা প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে 144-এর 12 বছর প্রযোজ্য হবে। আমি মালিক, আমার বেদখল করছে, সেই ক্ষেত্রে 142। আমি মালিক, আমি কোনোদিনও বেদখল হই নাই, অর্থাৎ বেদখল হই না মানে কি শুরুতে আমি দখলেও দিলাম না, সেই ক্ষেত্রে হলো 144। আমি একটা উদাহরণ দেই, শুনেন, যারা নতুন আসছেন তাদের বলি। ধরেন আমি এই বাড়ির মালিক, আমার যদি কেউ বেদখল করে, যেদিন থেকে বেদখল হবো সেদিন থেকে 12 বছরের মধ্যে আমাকে মামলা দায়ের করতে হবে। এটা হলো 142। বুঝছেন? এখন আমি এই বাড়ির মালিক কিনছি, ধরেন ফেরদৌসের কাছ থেকে এই বাড়ি আমি কিনছি। কেনার পর যখন দখলে আসবো, কেনার সাথে সাথে তো দখল হয় না, কেনার পরেই তো দখলে যায়। কেনার পরে যখন দখলে আসবো, তখন এক লোক দাবি করতেছে যে এই বাড়িতে ভাড়াটি আছে, সে বলতেছে এই বাড়ির মালিক সে, এই বাড়ির মালিক সে। তাহলে তারে, আমি কি জমি কিনছি বাট আমি কি আগে থেকে দখলে ছিলাম না? তাহলে এক্ষেত্রেও ওই যে লোক দাবি করতেছে এই বাড়ির মালিক সে, তার বিরুদ্ধে আমি 8 ধারারই মামলা করব 12 বছরের মধ্যে। বাট সেটা হলো কত? 144। আবার বলি, আমি দখলে ছিলাম, বেদখল হয়েছি, মামলা করব 12 বছরের মধ্যে। আর একটা হলো আমি মালিক,
কিন্তু আমি কোনোদিনই দখলে ছিলাম না, সেক্ষেত্রেও দখল ফিরে পাওয়ার মামলা করব 12 বছরের মধ্যে। এটা কত? 144। আপনার পিতা মারা যাওয়ার পরে পৈতৃক সূত্রে আপনি একটা জমির মালিক হলেন, ওই জমিতে গিয়ে দেখলেন চাচা অলরেডি দখলে আছে, চাচা বলতেছে এই জমির মালিক সে, তাহলে আপনি মালিক। এখন চাচার বিরুদ্ধে তো আপনি 12 বছরের মধ্যে মামলা করবেন। এটি কি 142-এর 12 বছর নাকি 144-এর 12 বছর? 144-এর 12 বছর। কেন? কারণ আমি তো দখলে ছিলাম, আর চাচা যদি জোরপূর্বক আমার টেনে হিসেবে দখল করতো, সেই ক্ষেত্রে মামলা করতাম 12 বছরের মধ্যে। এটা কথা। 147-এ আসেন। রেহেন উদ্ধারের অধিকার নাশ। রেহেন মানে হলো বন্ধক বা বিক্রয়ের জন্য রেহেন গ্রহীতা, গোল্ডেন রেহেন গ্রহীতা কর্তৃক মামলা। ফরক্লোজার। ফরক্লোজার শব্দটা অর্থ হলো রেহেন উদ্ধারের অধিকার নাশ। মামলাটা করবে কে? রেহেন গ্রহীতা। একটু সহজে বুঝাই। আপনি ফেরদৌস সাহেব ওনার 5 কাঠা জমি বন্ধক রেখে এইচএসবিসি ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছেন এবং কথা হলো যে 2 বছরের মধ্যে এই লোন পরিশোধ করবেন। তাহলে এই যে জমির মালিক ছিল ফেরদৌস সাহেব, উনি হলেন বন্ধক দাতা বা রেহেন দাতা, আর এইচএসবিসি ব্যাংক হলো কি? বন্ধক গ্রহীতা। বন্ধক গ্রহীতা। এখন 2 বছরের মধ্যে ফেরদৌস ওই টাকা পরিশোধ করতে পারে নাই। এখন ব্যাংকের টাকা লাগবে না? ব্যাংক ওই জমির যে বিক্রয়ের জন্য যে মামলা করবে আদালতে, ব্যাংক ইচ্ছা করলেই সাথে সাথে ওই জমি বিক্রি করে টাকা আদায় করতে পারবে না, বরং তার ফেরদৌসের আর বন্ধক উদ্ধারের অধিকার নাই, বা ওই জমি বিক্রি করে টাকা উদ্ধারের জন্য ব্যাংক যে মামলাটা করবে এটারে বলে ফরক্লোজার। বুঝছেন? তাহলে বন্ধকি সম্পত্তি বিক্রি করে টাকা উদ্ধারের জন্য ব্যাংক যে মামলাটা করে এটারে কি বলে? ফরক্লোজার। ফরক্লোজারের মামলার তামাদি মেয়াদ কত? ফরক্লোজার। বুঝছেন? আর 148-এ বলছে বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস করার জন্য বা দখল পুনরুদ্ধারের জন্য, রিডিমের জন্য বন্ধক গ্রহীতার মধ্যে মামলা, রিডিমশন। এটা হলো রিডিমশনের মামলা করিল বন্ধক দাতা। ফেরদৌস টাকা নিয়ে ঘুরতেছে কিন্তু ব্যাংক জমি বুঝাইয়া দেয় না, সেই ক্ষেত্রে ফেরদৌস মামলা করে রিডিমশনের। রিডিমশনের মামলা করিল বন্ধক দাতা, আর ফরক্লোজারের মামলা করলে বন্ধক গ্রহীতা। উভয় মামলারই তামাদি মেয়াদ কত বছর? 60 বছর। বোঝা গেল? এখন ফরক্লোজার আর রিডিমশন 60 বছর, বাট 135-এ যেটা বলছে ওটা কিন্তু 12 বছর। 135-এ বলছে যে আমি ব্যাংক বন্ধক জমি জমি, ব্যাংক তো বন্ধক গ্রহীতা, ব্যাংক জমির দখলে যাইতে চাচ্ছে, সেই মামলার তামাদি মেয়াদ কত? 12 বছর, 135। আর ব্যাংক যদি জমি বিক্রি করে টাকা আদায় করতে চায় তাহলে ফরক্লোজার, 60 বছর। আর যে বন্ধক দিছে সে যদি তার জমি ফেরত চায় তাহলে রিডিমশন কত বছর? 60 বছর। পার্থক্য কি বুঝেন? 135-এ হলো ব্যাংক দখলে যেতে চাই, 12 বছর, আর জমি বিক্রি করে টাকা পেতে চাই, ফরক্লোজার। যার জমি সে ফেরত পেতে চাই, রিডিমশন, কত বছর? 60। অনুচ্ছেদ 149, সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারাধীন মামলা ব্যতীত সরকার কর্তৃক সরকারের পক্ষে দায়েরকৃত কোনো মামলা 60 বছর। সরকার যে কোনো মামলাই করুক না কেন ওনার তামাদি মেয়াদ 60 বছর। উনি ওনার পক্ষে নিয়ে নিছে যে আমি যে মামলাই করি না কেন তামাদি মেয়াদ কত বছর হবে বলেন? 60 ইয়ার্স। সরকারের পক্ষ না হবে। হ্যাঁ, বুঝেন নাই? সরকার পক্ষে মামলা কিভাবে করবে? সরকার না আমাদের ফেরদৌস সাহেব বলছে যে সরকারের পক্ষে মামলা কিভাবে করে। সরকারের পক্ষে মামলা করে সরকারের জমি কেউ অবৈধভাবে দখলে আছে, তাহলে সরকার তার বিরুদ্ধে মামলা করবে। কত বছর? 60 বছর। আর আমরা যদি সরকারের বিরুদ্ধে মামলা করতাম, আমরা তামাদি মেয়াদ মালিক হলে তামাদি মেয়াদ কত? 12 বছর। বুঝছেন? সরকারের পক্ষে সরকার মানে একজন ব্যক্তি ধরা হয়। এখন ব্যক্তি মানে যে ওই মানুষ ব্যক্তি তা না। সরকারের পক্ষে, বাংলাদেশ সরকারের পক্ষে বিপক্ষে নাম হবে বাংলাদেশ। কত ধারা? 79 ধারা।
সো এখানে বিগত বছরের যত প্রশ্ন আছে এগুলা পারবেন ইনশাল্লাহ 1 থেকে 149 অনুচ্ছেদের মধ্যে। তাহলে আমরা কি কি মনে রাখবো দেখেন, 2, 3, 10, 16, 19, 24, 25, তারপরে 39, 40, 44, তারপরে আপনার 16, 48, 49, 57, তারপরে আপনার ওই যে 84, 91, 92, 93, 95, 96, 103, 104, 109, এরপরে আপনার 118, 19, 120, 124, 128, 29, 135, 132, 142, 144, 147, 148, 149। সো 149টার মধ্যে কিন্তু 50টাও হয় নাই, যদি আপনি খুঁজেন 50টাও কিন্তু হয় নাই। সো এইগুলা মনে যদি রাখেন ইনশাল্লাহ এখান থেকে আসলে পারবেন। চলে আসি আমরা আপিলে, সেকেন্ড ডিভিশন আপিল। আপিল দেখেন, আপিল সংক্রান্ত বিধান। প্রথমে এই যে আপিল সংক্রান্ত বিধান 150 থেকে কত বলেন, 157। প্রথমে আসেন 150, দায়রা আদালত কর্তৃক অথবা মূল ফৌজদারি এখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তাহলে আপিল আপনি মৃত্যুদণ্ডটা যে দেখ, দায়রা আদালত দেখ অথবা হাইকোর্ট দেখ, যেই দেখ তাকে আপিল করতে হবে কত দিনের মধ্যে, 7 দিন। আপনি জাস্ট মনে রাখেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কতদিন, 7 দিন। তারপরে চলে আসেন 54, অনুচ্ছেদ 54, 154। এই কথা বলেন কারা? 1898 সালের ফৌজদারি কার্যবিধি অনুসারে হাইকোর্ট ভিন্ন, গোল্ডেন হাইকোর্ট ভিন্ন যে কোনো আদালতে আপিল। হাইকোর্ট ব্যতীত যে কোনো আদালতে আপিল। যদি বলেন স্যার হাইকোর্ট ব্যতীত যে কোনো আদালতে আপিল মানে হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ বা মহানগর দায়রা জজ, ওনাদের কাছে আপিলের তামাদি মেয়াদ কতদিন, 30 দিন। 155 দেখেন, 150 ও 157 অনুচ্ছেদে যে সকল মকদ্দমা সম্পর্কে বিধান আছে সেইগুলা ছাড়া হাইকোর্ট বিভাগে আপিল কতদিন, 60 দিন। তাহলে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন, নিম্ন আদালতে আপিল 30 দিন 154, হাইকোর্ট বিভাগে আপিল 60 দিন 155। 157 দেখেন, খালাস আদেশের বিরুদ্ধে 1898 সালের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপিল। লেখেন পিপি, নিচে লেখা দেখেন পিপি। খালাস আদেশের বিরুদ্ধে যদি পিপি আপিল করে তামাদি মেয়াদ কতদিন, 6 মাস। এখন এই আপিলটা সে যেখানেই করুক না কেন, ওয়েদার সেশনস কোর্ট অর হাইকোর্ট ডিভিশন, যেখানেই যাক না কেন, খালাস আদেশের বিরুদ্ধে পিপি আপিল করলেই তামাদি মেয়াদ কতদিন, 6 মাস। আমরা এইভাবে টেকনিক্যালি শিখবো। 150 মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন। অন্যান্য ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা জজের কাছে আপিল 154 30 দিন, হাইকোর্ট বিভাগে আপিল 155 60 দিন, খালাসের ক্ষেত্রে পিপি আপিল করলে 6 মাস। কোন আদালতে, যে কোনো আদালতে, দেওয়ানি আদালত হলেও নাকি, দেওয়ানি আদালতে তো আর পিপি আপিল করতে পারে না। জি। এরপরে আছেন 152 অনুচ্ছেদ। এই শুনেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে মনে করাই দিই, দেওয়ানি মামলার ক্ষেত্রে আপিল করা যায় 2টা আদালতে। মামলার মূল্যমান যদি 5 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে আপিল হবে জেলা জজ আদালতে, আর 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্টে। এখন জেলা জজ আদালতে যদি আপনি দেওয়ানি মামলার আপিল করেন তাহলে 152 অনুচ্ছেদ অনুসারে দেখেন জেলা জজ আদালতে আপিল কতদিন, 30 দিন। দেখছেন, জেলা জজ আদালতে 152 অনুচ্ছেদ অনুসারে কতদিন, 30 দিন। অপরদিকে অনুচ্ছেদ 156 যদি 156 দেখেন, দেওয়ানি কার্যবিধির 151 153 অনুচ্ছেদ যে সকল মকদ্দমা সম্পর্কে বিধান আছে সেগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে। জাস্ট মনে রাখেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজের কাছে করলে 152 30 দিন, আর হাইকোর্টে করলে 156 কত, বুঝছেন?
বাট হাইকোর্টে যদি ফৌজদারি ক্ষেত্রে যেতাম তাহলে 155-তে কত ছিল, 60 দিন। আর হাইকোর্টে যদি আমি কততে যাই, 156-তে যাই, দেওয়ানি মামলার ক্ষেত্রে কতদিন? তাহলে আমরা প্রথমে মনে রাখছি 150, 154, 55, 157, পরে মনে রাখবো 152 আর 156। বুঝতে পারছেন? এবার মনে রাখবো থার্ড সিকোয়েন্স যেটা আমাদের, সেটা হলো দেখেন 151। হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে, এটা গোল্ডেন, মূল দেওয়ানি এখতিয়ার, মূল দেওয়ানি এখতিয়ার পাইছেন? হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল। দেখেন, যে মামলাগুলো সরাসরি দায়ের করা হয় হাইকোর্টে, সেই গুলারে বলে হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার। সো হাইকোর্ট যদি মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে কোন মামলায় কি দেয়, রায় বা ডিক্রি দেয়, তাহলে হাইকোর্টের রায় বা ডিক্রির বিরুদ্ধে আপিল হবে কোথায়? আপিল বিভাগে। এই ক্ষেত্রে তামাদি বাদ 20 দিন। এই যে দেখেন 20 দিন, দেখছেন? তাহলে 151-তে আমরা মনে রাখবো হাইকোর্ট কর্তৃক কি এখতিয়ার প্রয়োগকালে, মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে যদি কোনো রায় বা ডিক্রি দেয় সেটার বিরুদ্ধে আপিল হবে আপিল বিভাগে কতদিন? 20 দিন। 153 দেখেন, অধীনস্থ কোন আদালত আপিল বিভাগে গোল্ডেন লিভ টু আপিল প্রত্যাখ্যানের কোন আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল 30 দিন। এটা হলো আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়েছিলাম তখন ওই আপিল বিভাগে আপিল যখন কেউ করে তখন তার আগে অধীনস্থ আদালতে, যে আদালতে মামলাটা চলমান ছিল সেই আদালতে আবেদন করা লাগে যে আমি লিভ টু আপিল করতে চাই, আমার সার্টিফিকেট দেন। এখন ওই আদালত আপনার সার্টিফিকেট দেয় নাই, আপনার আবেদন প্রত্যাখ্যান করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই আদেশের বিরুদ্ধে আপিল করবেন হাইকোর্ট বিভাগে 30 দিনের মধ্যে। তো তাহলে আমরা কিভাবে মনে রাখবো? আমরা 3টা সিকোয়েন্স শিখাইছি। প্রথম সিকোয়েন্স হলো 150 মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন, 154 ম্যাজিস্ট্রেট কোর্ট বা দায়রা জজের কাছে আপিল 30 দিন, 155 হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল 60 দিন, 157 খালাসের বিরুদ্ধে পিপি কর্তৃক আপিল 6 মাস। এটা হলো একটা। 2 নম্বরে শিখছি দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজ আদালতে আপিল 152-তে 30 দিন, দেওয়ানি মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল 156-তে 90 দিন। ঠিক আছে। 3 নম্বরে শিখবো যে 151 অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিক্রি বা আদেশ দেয় সেটার বিরুদ্ধে আপিল 20 দিন। আর 153-তে আমরা শিখছি যে আপনি আপিল বিভাগে লিভ টু আপিল করতে চান, বিচারিক আদালতে সার্টিফিকেটের আবেদন করছেন, আপনার ওই আবেদন প্রত্যাখ্যান করছে, সেই প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল করবেন হাইকোর্ট বিভাগে 30 দিন। 153। সো এখানে আমরা কিন্তু কোন অনুচ্ছেদ বাদ দেই নেই, এখান থেকে 1 মার্ক পাবেন ইনশাল্লাহ। এই 150 থেকে 157 যদি ভালো করে পড়েন এই জায়গা থেকে 1 আসবে ইনশাল্লাহ। সো এটা ভালো করে পড়তে হবে। আমরা চলে আসি থার্ড ডিভিশনে, অ্যাপ্লিকেশন। আগামীকাল আপনারা বাংলাদেশ বার কাউন্সিল নিয়ে আসবেন বই, বুঝতে পারছেন? এবং আগামীকালই আমরা চেষ্টা করব বাংলাদেশ বার কাউন্সিল শেষ করার। থার্ড ডিভিশন বা অ্যাপ্লিকেশন, তৃতীয় বিভাগ বা আবেদন সমূহ যত আবেদন আছে এই আবেদনের তামাদি মেয়াদ আলোচনা করেছে কত ভাগে? তৃতীয় ভাগে। তো তৃতীয় ভাগের প্রথম যেটা আমি মনে রাখবো সেটা হলো অনুচ্ছেদ 160, 160, 160। এটা দেখেন, পুনরীক্ষণ মানে হলো রিভিউ। পুনরীক্ষণ দরখাস্তের শুনানিকালে দরখাস্তকারী হাজির হতে ব্যর্থ হলে বা গড় হাজিরার ফলে প্রত্যাখ্যিত দরখাস্ত পুনর্বহালের আবেদন তামাদি মেয়াদ কতদিন? 15 দিন। আপনার রিভিউ আবেদন আপনি করতেন, রিভিউ আবেদনের শুনানি হবে, যেদিন রিভিউ আবেদনের শুনানি হবে ওই দিন আবার আপনি আসেন নাই, আপনার দরখাস্ত খারিজ করে দিছে, তাহলে ওই খারিজকৃত দরখাস্ত পুনর্বহালের আবেদনের তামাদি মেয়াদ 160 অনুচ্ছেদ অনুসারে কতদিন? 15 দিন। তাহলে এক কথায় মনে রাখবো, রিভিউ আবেদন যদি গড় হাজিরার কারণে প্রত্যাখ্যাত হয় তাহলে পুনর্বহালের আবেদন করব কতদিনের মধ্যে? 15 দিন। কত অনুচ্ছেদ? 160। 161 ভিভিআই দেখেন, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে বিচার ক্ষমতাপ্রাপ্ত কোন আদালত কর্তৃক অনুরূপ এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত কোন রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত 15 দিন।
মানে হলো ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো রায় বা ডিক্রি দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে রিভিউ করবেন কার কাছে? ওই আদালতে। রিভিউ তো যে আদালত সিদ্ধান্ত দেয় সে আদালতে। তাহলে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতে যদি আপনি রিভিউ করেন, রিভিউর তামাদি মেয়াদ 15 দিন। তাহলে রিভিউর দরখাস্ত পুনর্বহালের আবেদনও 15 দিন, আর স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতে রিভিউয়ের তামাদি মেয়াদ কত? 15 দিন। 162 বিবিআই। হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত। মানে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে যদি ডিক্রি বা আদেশ দিত, আপিল করতাম 20 দিনের মধ্যে 151, মনে আছে? আর হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগকালে যদি কোনো রায় দেয় সেটা রিভিউ করবো কোথায়? হাইকোর্টে, 20 দিন। এই যে দেখেন, তাহলে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার রিলেটেড দুইটা জিনিস পড়ছি। একটা হলো ই খোলাই থাক, এসি বন্ধ করে দিই। হ্যাঁ, একটু দাঁড়ান, মাইক্রোফোনে যাই, সমস্যা। আচ্ছা তাহলে শুনেন, যেটা বলতেছিলাম সেটা হলো সেটা হলো যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে যদি রায় ডিক্রি দেয় তাহলে আপিল করতে হলে 151, 20 দিন। আর হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে আর রায় দিলে রিভিউ কত? 15 দিন। 100 কত? 62, 20 দিন, সরি 20 দিন। হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার হইলেই 20 দিন, তাতে সেটা আপিল হোক আর রিভিউ হোক। 151 আর কত? 162 বিবিআই। শুনেন, নরমালি সবাই জানে রিভিউ এর তামাদি মেয়াদ 90 দিন, 173, বাট এইগুলা কিন্তু জানে না, অনেকেই জানে না। সো আমার মনে রাখতে হবে যে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতে রিভিউ তামাদি মেয়াদ 15 দিন, হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে রায় দিলে রিভিউ তামাদি মেয়াদ 20 দিন। এছাড়া অন্যান্য যত রিভিউ আছে সেই ক্ষেত্রে হলো 90 দিন, 173। এবার একটু 173-এ চলে আসেন, দেখেন অনুচ্ছেদ 173, 161 ও 162 অনুচ্ছেদে উল্লেখিত ক্ষেত্রসমূহ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে রায়ের পুনরীক্ষণের জন্য দরখাস্ত করতে হবে গোল্ডেন 90 দিনের মধ্যে। পাইছেন? তাহলে হাইকোর্টে কখনো রিভিউর আবেদন 20 দিন, কখনো রিভিউর আবেদন 90 দিন, জানেন? একটা মামলা আপিলে বা রিভিশনে গেছে হাইকোর্টে, তখন হাইকোর্ট যে সিদ্ধান্ত দিছে সেটার বিরুদ্ধে হাইকোর্টে রিভিউ করলে তামাদি মেয়াদ 90 দিন। আর যে মামলা আপিলে বা রিভিউতে হাইকোর্টে যায় নাই, বরং ওই মামলাটা প্রথমেই দায়ের হয়েছে কোথায়? হাইকোর্টে, সেই ক্ষেত্রে রিভিউর আবেদন 20 দিন। বুঝেন কিনা? আবার বলি, 160 রিভিউয়ের দরখাস্ত প্রত্যাখ্যান হয়েছে, পুনর্বহালের আবেদন 15 দিন। 161 ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতে রিভিউ করতে হবে 15 দিন। 162 হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো রায় দেয় রিভিউর আবেদন তামাদি মেয়াদ কত? 20 দিন। এছাড়া অন্যান্য সকল রিভিউর মেয়াদ কত? 90 দিন। কত? 173। ধন্যবাদ। 163-তে আসেন। হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য বা গড় হাজিরার ফলে বা সমন জারির খরচ জমা না দেওয়ার জন্য বা মামলা খরচের জামানত দাখিল না করার জন্য মামলা খারিজ আদেশ, আপনার মূল মামলা যদি খারিজ করে তাহলে খারিজ রদের আবেদন করতে হবে 30 দিনের মধ্যে, সেটা বলছে 163। ওই যে 9 আদেশে খারিজ হয়েছিল, 9-2, 9-3, তারপরে 9-8, ঠিক আছে? তাহলে এই সকল ক্ষেত্রে যে খারিজ রদের আবেদনটা করে তামাদি মেয়াদ কত দিন? 30 দিন। কত অনুচ্ছেদ? 163। 164 দেখেন, একতরফা ডিক্রি হয় 9 আদেশের 6 বিধিতে, একতরফা ডিক্রি রদের আবেদন করে 9 আদেশের 13-তে। এই একতরফা ডিক্রি রদের আবেদনের তামাদি মেয়াদ 30 দিন। 164। তাহলে আমি জোড়ায় মনে রাখবো, খারিজ রদের আবেদন 163, 30 দিন। একতরফা ডিক্রি রদের আবেদন 164, কয় দিন? 30 দিন। চলে আসেন 176-77।
176, 77। কায়মোকাম কাকে বলে জানেন? কোন মামলায় যখন বাদী বা বিবাদী মারা যায়, তার বৈধ প্রতিনিধিরা যখন পক্ষভুক্ত হয়, এটারে বলে কায়মোকাম। কি বলে? কায়মোকাম। এই যে দেখেন অনুচ্ছেদ 176, মৃত বাদী বা আপিলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানি কার্যবিধির অধীন দরখাস্ত। কাদের প্রতিনিধি? বাদী বা আপিলকারীর। বাদী বা আপিলকারী। 176 কতদিন? 90 দিন। আর 177 দেখেন, বিবাদী বা প্রতিবাদীর বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত, এটাও কত? 90 দিন। তাহলে বাদীর ক্ষেত্রে 90 দিন 176, বিবাদীর ক্ষেত্রে 90 দিন 177। আর যদি বলে যে কায়মোকামের আবেদনের তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। কোথায় আছে? 176 আর 177। চলে আসেন 168, 69। ভাই, আপিলকারীর ত্রুটির জন্য আপিল খারিজ হয়। আপিলকারীর ত্রুটির জন্য কি হয়? আপিল খারিজ হলে পুনঃগ্রহণের আবেদনের তামাদি মেয়াদ 30 দিন, 168। আর প্রতিবাদীর ত্রুটির কারণে হয় আপিল একতরফা নিষ্পত্তি বা একতরফা শুনানি, সেই ক্ষেত্রে পুনঃশুনানির আবেদন করবে 30 দিন। মূল মামলার ক্ষেত্রে 163, 64, 30 দিন। আপিলের ক্ষেত্রে 168, 69, 30 দিন। আর কায়মোকামের ক্ষেত্রে 176, 77, 90 দিন। একশো 71 বিবিআই। ভাষাটা দেখেন, বাতিল আদেশ বাতিলের জন্য দেওয়ানি কার্যবিধি 1908 অধীন আদেশের দরখাস্ত। যারা বুঝবেন না তাদের কাছে আজব লাগবে, বাতিল আদেশ বাতিল। আপনি বাদী মারা গেছে, বাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে কয়দিনের মধ্যে? 90 দিন। 90 দিনের মধ্যে পক্ষভুক্ত হইতে পারে নাই, মামলা বাতিল হয়ে যায়। কি হয়? বাতিল। বাতিল হওয়ার পরে বৈধ প্রতিনিধি যায় দরখাস্ত দিছে বাতিল আদেশ বাতিলের জন্য, যে আমরা, উনি মারা যাওয়ার পরে আমরা ব্যস্ত ছিলাম, অসুস্থ ছিলাম, আমরা জানি না, আমাদের যৌক্তিক কারণ আছে, এই বাতিল আদেশ বাতিলের আবেদন করতে 22 আদেশের 9 বিধিতে। কত দিনের মধ্যে করবে বলেন? 60 দিন। বুঝছেন? কত অনুচ্ছেদে বলছে? 171। এই যে একটা গুরুত্বপূর্ণ মানে দরখাস্ত, যেটার তামাদি মেয়াদ 60 দিন। দেওয়ানিতে 60 দিনের কথা বিরল, বাট বাতিল আদেশ বাতিলের ক্ষেত্রে তামাদি মেয়াদ কত দিন? 60 দিন। কত অনুচ্ছেদ? 171। 170টা দেখেন, নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতি দরখাস্ত। নিঃস্ব ব্যক্তি আপিল কতদিন? 30 দিন। হ্যাঁ, পীযুষ আছেন? নিঃস্ব ব্যক্তির মামলা কত অনুচ্ছেদ, কত আদেশে আছে বলেন? কেউ বলবেন না। কত? কত? 33, 44। কেন? ব্যাখ্যা দেন। বলেন, ব্যাখ্যা দেন। এই দিনেশ, ব্যাখ্যা দেন দ্রুত। আপনারে বলছি 33 আর 44 আদেশের জিনিসে কি আছে? নিঃস্ব ব্যক্তির মূল মামলা আছে 33 আদেশ, নিঃস্ব ব্যক্তির আপিল আছে 44 আদেশ। আর নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত কতদিন? 30 দিন। ধন্যবাদ। আর চলে আসেন এখন আমরা ওই অনুচ্ছেদে। আচ্ছা, একশো 81-তে আছেন। 181। আচ্ছা, 179টা দেখেন। 179টা দেখেন। 1908 সালের দেওয়ানি কার্যবিধির অধীন আপিল করার অনুমতির জন্য সুপ্রিম কোর্টে দরখাস্ত 90 দিন। মানে আপনি আপিল করার লিভ টু আপিলের অনুমতি চাইছেন, আমি আপিল বিভাগে আপিল করতে চাই, তা সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ কতদিন?
90 দিন। এটা কিন্তু আপিলের দরখাস্ত না, এটা হলো এমনি দরখাস্ত যে আমি আপিল করতে চাই, অনুমতি চাচ্ছি। এটা 90 দিন 179-তে। 180 তামাদি আইনের 16 অনুচ্ছেদে আমরা পড়ছি না যে নিলাম রোধের মামলা যতদিন চলমান থাকে ততদিন সময় বাদ দিয়ে নিলাম ক্রেতা কর্তৃক মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এবং ওই জায়গায় বলছিলাম যে নিলাম ক্রেতা মামলা করার তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। এই যে 180 দেখেন, কোন ডিক্রি জারিতে বিকৃত স্থাবর সম্পত্তির খরিদ্দার কর্তৃক স্থাবর সম্পত্তি দখল গ্রহণের জন্য দরখাস্ত কত বছর? 3 বছর। ডান সাইডে দেখেন বিক্রয় যখন চূড়ান্ত হয়। পাইছেন? তাহলে নিলাম ক্রেতা ওই সম্পত্তির দখলের জন্য মামলা করবে কতদিনের মধ্যে? 3 বছর। 181 ভিভিআই দেওয়ানি কার্যবিধি 1908-এর 48 ধারায় বিধান নাই যে সকল দরখাস্ত বা যে সকল দরখাস্তের জন্য আন্ডারলাইন করবেন তামাদি মেয়াদ এই তফসিলি উল্লেখ নাই, সেই সকল দরখাস্ত। মামলার তামাদি মেয়াদ উল্লেখ না থাকলে 120 অনুচ্ছেদে 6 বছর। আর দরখাস্তের তামাদি মেয়াদ উল্লেখ না থাকলে 181-তে 3 বছর। যেমন দিয়ে লেখেন প্রত্যার্পণের দরখাস্ত, প্রত্যার্পণ 144 ধারা, প্রত্যার্পণের দরখাস্ত 144 ধারা। পাইছেন? তাহলে আমার একজন আপনারা বলেন 120 আর 181-র মধ্যে পার্থক্য কি? এই পার্থক্য আমার নাইম গাজী বলেন, যা বলছেন তাই বলেন, মনে যা আছে বলেন। মিলন 120 আর 81-র মধ্যে পার্থক্য কি বলেন? বলেন। রকিবুল বলেন 120 আর 181। হ্যাঁ হ্যাঁ 81 দরখাস্তের কি মেয়াদ নাই। ধন্যবাদ। মূল মামলার মেয়াদ না থাকলে ওই মামলার মেয়াদ নির্ধারিত হবে 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। আর কোন দরখাস্তের মেয়াদ যদি তামাদি আইনে না থাকে তাহলে তামাদি মেয়াদ নির্ধারিত হবে 181-তে 3 বছর। সহজ কিন্তু। 182 আছে দেখেন বিবিআই, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 182-তে ডিক্রি জারির তামাদি মেয়াদ, ডিক্রি জারির দরখাস্ত করতে হয় 3 বছরের মধ্যে 182। আর ডিক্রিটা যদি নিবন্ধিত হয় তাহলে 6 বছর। এই যে দেখেন দেওয়ানি আদালতের যে ডিক্রি জারি বা আদেশ, দেওয়ানি কার্যবিধির 48 ধারায় কোনো বিধান নেই তা জারি বা কার্যকরী করার জন্য দরখাস্ত, যে দরখাস্ত 183 অনুচ্ছেদ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে না 3 বছর, অথবা যে ডিক্রি বা আদেশটির স্বয়ংক্রিয়কৃত নকল রেজিস্ট্রি হয়ে গেছে সেই ক্ষেত্রে কত? 6 বছর। তাহলে ডিক্রি জারির তামাদি মেয়াদ কততে? 182-তে কত বছর? 3 বছর। আর ডিক্রিটা সার্টিফাইড কপিটা যদি রেজিস্ট্রি হয় তাহলে 6 বছর। অনেকে বোঝেন না স্যার রেজিস্ট্রি কি। দলিল রেজিস্ট্রি করে যেরকম মিষ্টি খাওয়ান, ডিক্রি পাওয়ার পরেও সেটা রেজিস্ট্রেশন করা যায়। তাহলে ডিক্রি যদি রেজিস্ট্রি করেন তাহলে তামাদি মেয়াদ 6 বছর, আর রেজিস্ট্রি না করলে তামাদি মেয়াদ 3 বছর। 183 আপনাদের নতুন বইতে আছে। 183টা একটু যার বইতে নাই একটু লিখে রাখেন। সেটা হলো হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে যদি ডিক্রি দেয় তাহলে জারি মামলা করতে হবে 12 বছর। হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে, যার নাই লেখা লেখেন 183 দিয়ে হাইপেন দিয়ে লেখেন, হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোন ডিক্রি প্রদান করলে জারি মামলার তামাদি মেয়াদ 12 বছর। জারি মামলার তামাদি মেয়াদ 12 বছর। হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোন ডিক্রি প্রদান করলে জারি মামলার তামাদি মেয়াদ 12 বছর।
শুনেন, হাইকোর্টের আদি এখতিয়ার রিলেটেড 3টা অনুচ্ছেদ আছে, 3টা থেকে একটা প্রশ্ন আসার মতো। এই 3টা অনুচ্ছেদ মনে রাখবেন। 151-তে বলছে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো রায় ডিক্রি দিলে আপিল করতে হবে 20 দিনের মধ্যে, 151। 162-তে বলছে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো রায় দিলে রিভিউ করতে হবে 20 দিন। 183-তে বলছে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো ডিক্রি দিলে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। সো 151, 162, 183 এই 3টা অনুচ্ছেদ খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এই ছিল আমাদের তামাদি আইন। সো তামাদি আইনে আমরা মোট কয়টা অনুচ্ছেদ পড়লাম? একটু একজন যদি একটু 183টার মধ্যে 50-60টাও পড়া হয় নাই, এবং এই যে যা পড়ছি এইগুলা যদি আপনি নতুন যারা আছেন আজকেই ফার্স্ট টাইম দেখতেছেন বা পরে দেখবেন, আপনাদের মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তো আপনার যেটা করণীয় এই রেকর্ডিং দেখা, বুঝে বুঝে পড়া, বারবার রিডিং পড়া। এই ছিল আমাদের তামাদি আইন। তামাদি আইনের 100 মার্কের মডেল টেস্ট, ওই মডেল টেস্ট ছাড়া আমাদের এই 100 মার্কের মডেল টেস্ট কবে দিবেন? আগামীকাল ইনশাল্লাহ বলে দিব, বুঝতে পারছেন? আর আমাদের তামাদি মেয়াদ এতটুকুই, আগামীকাল সবাই বাংলাদেশ বার কাউন্সিলের বই নিয়ে আসবেন। আর এই মুহূর্তে যারা আছেন তারা মডেল টেস্টে কবে ভর্তি হবেন আপনার বলে যেতে হবে। আমরা 20 তারিখে যে প্রশ্ন হবে মডেল টেস্টের জন্য কিন্তু আলাদা 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 রোল হবে। সো আপনি যদি ভর্তি কনফার্ম করে না যান তাহলে আপনার প্রশ্ন কিন্তু আপনি পাবেন না। এ হলো কথা। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।